বাবা, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। তুমি প্লিজ আমাকে আর জোর করো না। যাকে বিয়ে করব তাকে যদি ভালোই না বাসতে পারি, তাহলে সেই বিয়ে করে কী লাভ বলো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি নিশ্চয়ই চাইবে না যে তোমার এত আদরের ভাতিজি কষ্টে থাকুক। আজ প্রথম নিজের বাবার বিরুদ্ধে এতগুলো কথা বলল তমাল। ওর কথাগুলো শেষ হতে না হতেই ওর বাবা কষে একটা থাপ্পড় মারলেন। তারপর রাগে গজরাতে গজরাতে বললেন, বিয়ে যখন করবি না তাহলে ওর বিয়েটা ভেঙে ভেঙে কেন দিলি? বল, উত্তর দে আমার কথার। তুই যদি ওকে ভালোই না বাসিস তাহলে বরকে ফোন করে কেন বলেছিস যে তোর সাথে সাফিকার রিলেশন আছে? বল। তমাল এবার ভীষণ রেগে গেছে। ওর বাবার সামনে রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। দাঁতে দাঁত চেপে তমাল বলল, তোমরা আমার কথা বিশ্বাস কেন করছো না? আমি বরকে কোনো কল করিনি, আর না তো কিছু বলেছি। আর শাফিকার সাথে রিলেশনের কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তোমরা সবাই জানো যে ওই মেয়েটাকে আমি দুই চোখে সহ্য করতে পারি না। তাকে ভালোবাসা বা বিয়ে করা তো দূরে থাক। এই জন্যই তো আমার সন্দেহ তোর উপর। তুই ছাড়া এই বিয়ে কেউ ভাঙতে পারে না। যবে থেকে সাফিকাকে এখানে এনেছি তবে থেকেই তুই মেয়েটাকে সহ্য করতে পারিস না। তুই ওর বিয়ে ভাঙার জন্য এমন একটা জঘন্য কাজ করবি আমি ভাবতেও পারিনি। তোকে নিজের ছেলে ভাবতেও ঘৃণা লাগছে। বাবা, তুমি তোমার ছেলেকে এই চিনো? তোমার মনে হয় আমি এই ঘৃণিত কাজটা করতে পারি? আমি শিওর ওই ছেলেটাই বিয়ে করবে না, তাই এত সব ফোন দিয়ে আসছে। এমন একটা মেয়েকে কেই বা বিয়ে করতে চাইবে? জলজ্যান্ত একটা রোবট। প্রথমে সুন্দরী দেখে হ্যাঁ বলে দিলেও পরে হয়তো ওর ব্যবহার দেখে ওর সাথে কথা বলে আফসোস হচ্ছিল যে এমন একটা মেয়েকে কি করে বিয়ে করবে। তোমাল, তুই এত বড় একটা অন্যায় করার পরেও বড় বড় কথা বলে যাচ্ছিস? লজ্জা করছে না তোর? তোর জন্য সাফিকার জীবনটা আমি নষ্ট হতে দেব না। এই সব শোনার পর আর কেউ রাজি হবে ওকে বিয়ে করতে? আমি তোর মতামত শুনতে চাইনি, আমি শুধুমাত্র আমার মতামত জানাচ্ছি। বাবা, তুমি শাফিকাকে জিজ্ঞেস করে দেখো, আর আমার সাথে বিয়ে দিলে ও আরও দুঃখী হবে। তুমি বুঝতে পারছো না, আমি কিছুতেই ওকে হ্যাপি রাখতে পারবো না। বাবা প্লিজ। ভালো পাত্র? আজকে মান সম্মান না থাকলে তুই ভালো পাত্র দিয়ে কি করবি? এইভাবে তোর কারণে ওর বিয়ে ভেঙে গেছে। শুনলে কোনো ভালো পাত্র ওকে বিয়ে করতে রাজি হবে বল? আর সব আত্মীয় স্বজনের কাছে আমার মুখ দেখানোর মতো ব্যবস্থা রেখেছিস তুই? আজ তোদের বিয়ে না হলে সবার সামনে মুখ দেখাতে পারবো ভেবেছিস? তুমি জেনে শুনে ওই মেয়েটার সাথে আমার জীবনটাও নষ্ট করে দিও না। ওর জন্য আরও ভালো পাত্র পাওয়া যাবে। প্লিজ বাবা। বাবা, তুমি মান সম্মানের কথা ভেবে আমাদের দুজনের জীবনই এভাবে শেষ করে দিতে পারো না। এতে কেউ সুখী হব না। তুমি বরং সাফিকাকেই জিজ্ঞেস করো। আমি 100% শিওর ও নিজেও আমাকে বিয়ে করতে চাইবে না। আমি কথা দিচ্ছি, সাফিকা রাজি থাকলে আমি ওকে বিয়ে করে নিব। কথাগুলো বলে তমাল ভাবতে লাগলো যে সাফিকা নিশ্চয়ই ওকে বিয়ে করতে রাজি হবে না। যদিও ফোনটা ও করেনি, কিন্তু যেই করে থাক, নাম তো ওরই নিয়েছে। কে হতে পারে যে ওকে এত বাজেভাবে ফাঁসিয়ে দিয়েছে? কিন্তু ও যে বলে দিল যে সাফিকা রাজি থাকলে ও ওকে বিয়ে করে নেবে। সাফিকা যদি সত্যি রাজি হয়ে যায় ওকে বিয়ে করতে, তাহলে না, যে করেই হোক এখন সাফিকাকে মানাতে পারলে ওর বাবার এই বাজে সিদ্ধান্তটা থেকে ও মুক্তি পাবে। এতক্ষণ তমাল ওর বাবা ফিরোজ সাহেবের সাথে তর্ক করছিল ও চাচাতো বোন সাফিকাকে নিয়ে। সাফিকা গ্রামের মেয়ে, ওদের ওখানে নর্মাল একটা কলেজ থেকে অনার্সটা কমপ্লিট করেছে। ওর বাবা কৃষিকাজ করে, জমজমা অনেক কাজে। সাফিকারা দু বোন, কোনো ভাই নেই। ওর ছোট বোন সানিয়া এইবার কলেজে উঠল। তমালের বাবা ভাতিজিকে নিজের কাছে এনেছিল বিয়ে দেওয়ার জন্য। পাত্র ব্যাংকে চাকরি করে, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু কেন জানি তমাল সাফিকাকে দেখতেই পারত না। এই কথাটা সবাই জানতো, কিন্তু আজ সাফিকার বিয়ে ছিল। হঠাৎ বরের বাবা ফোন করে জানায় যে তমাল নাকি ওনাদের ফোন করে জানিয়েছে যে সাফিকার সাথে তমালের সম্পর্ক ছিল। শুধু তাই নয়, তমাল নাকি এটাও জানিয়েছে যে সাফিকা প্রেগনেন্ট। শেষের কথাটা এক কান দুই কান হতে হতে সবার কাছে পৌঁছে গেছে। সবাই এসব নিয়ে আলোচনা করছে।
তমালের ভাষ্যমতে এই ফোনটা ও করেনি, কিন্তু ওর বাবার বিশ্বাস যে এই ফোনটা ওই করেছে। তমাল ভীষণ রেগে আছে। নিজের বাবাই যেখানে ওকে বিশ্বাস করছে না, সেখানে অন্য কেউ ওকে কি বিশ্বাস করবে? সাফিকার ওপরও রাগে ফেটে পড়ছে। সাফিকার মা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। গ্রামের সহজ সরল মানুষ, শহরে এসেছিল নিজের মেয়েকে ভালোভাবে বিয়ে দিতে, কিন্তু সেটা যে তাদের জীবনের বড় ভুল হবে তা ভাবতে পারেনি। সবাই জানে যে এসব মিথ্যা, কিন্তু আত্মীয়দের মুখ কি করে বন্ধ করবে? সবাই সাফিকাকে ছিছি করছে। কয়েকদিনের জন্য চাচার বাড়ি এসে চাচাতো ভাইয়ের সাথে এসব। সাফিকার বাবা খুব চিন্তায় আছে। এক মেয়ের বিদায় নিয়ে যদি এত কিছু হয়ে যায়, তাহলে উনি ওনার ছোট মেয়ের বিয়ে দেবেন কি করে? তমালের গার্লফ্রেন্ড আছে, ওদের 4 বছরের রিলেশনশিপ। ওকে ছাড়া তমাল আর কাউকে বিয়ে করতে পারবে না। আর তাছাড়া গ্রামের সহজ সরল ন্যাকা টাইপের মেয়ে দেখলেই তমালের গা জ্বালা করে। এই কারণে সাফিকাকে ওর পছন্দ নয়। সবসময় বাধ্য মেয়ের মতো সবার হুকুমের আশায় থাকে, যে যা বলে তা অক্ষরে অক্ষরে পালন করে। নিজস্বতা বলতে কিছু নেই এই মেয়ের। আর তাকে নাকি ও ভালোবাসে, কতগুলো ভাবতেই গা ঘিনঘিন করে ওঠে তমালের। তমলরা 2 ভাই আর 1 বোন। ওর ভাই তুষার মাস্টার্স করছে, আর ছোট বোন তুরি সানিয়ার সমান, সবে কলেজে উঠলো। তমালরা মাঝে মধ্যে গ্রামে যেত, তবে সাফিকাই প্রথম ওদের পাশে এসেছিল। এর আগেও তমাল সাফিকাকে পছন্দ করতো না। কেমন যেন মরা মরা টাইপের মনে হয় সাফিকাকে ওর। হঠাৎ সাফিকার মায়ের কান্না বেড়ে গেল, সবার ছোটাছুটিও বেড়ে গেল। তমাল আর ওর বাবাও সেদিকে ছুটে গেল। সাফিকা ঘরের দরজা লাগিয়ে দিয়েছে। কারো বুঝতে বাকি রইল না যে ও কি করতে চলেছে। তমালের বাবা তমালকে শাসাতে লাগলো। যদি সাফিকার কিছু হয়ে যায়, আমি তোকে কখনো ক্ষমা করব না। আমি ভুলে যাব যে তুষার ছাড়া আমার আরেকটা ছেলে ছিল। তমাল সবার সাথে দরজায় ধাক্কা দিতে লাগলো আর বলতে লাগলো, সাফিকা, তুমি কি পাগল হয়ে গেছো? মানুষের কথায় নিজের জীবন কেন শেষ করতে চাচ্ছ তুমি? আমি বলছি দরজা খোলো। দেখো, তুমিও জানো আর আমিও জানি যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে তুমি কেন নিজেকে শেষ করে দিতে চাইছো? টেস্ট করালেই তো সব প্রমাণ হয়ে যাবে। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সবাই আরো বেশি চিন্তা করতে লাগলো। সবাই দরজা ভাঙার প্রস্তুতি নিতে লাগলো। তমালের বাবা তখন বলতে লাগলেন, সাফিকা মামনি, তুই দরজা খোল। তোমালি তোকে বিয়ে করবে। আমার বাড়ি থেকে তোর কোনো অসম্মান আমি হতে দেব না। আমি কথা দিচ্ছি, আজ থেকে তুই এ বাড়িতেই থাকবি। আমিও দেখব কে তোকে অসম্মান করে কথা বলে। আমি বেঁচে থাকতে কেউ তোকে একটা কথাও শোনাতে পারবে না। তোমাল রাজি হয়েছে। ও বলেছে যে তুই রাজি থাকলেই ও তোকে বিয়ে করবে। আমাদের আর টেনশন বাড়াস না মা, দরজাটা খোল। ফিরোজ সাহেব কথাগুলো বলার সাথে সাথেই সাফিকা দরজা খুলে বের হয়ে আসলো। বউয়ের সাথে পুরো অশরীর মতো দেখতে লাগছে সাফিকাকে। এরকম একটা মেয়ের বিয়েতেও যে এত কাহিনী হতে পারে তা কে জানতো? এতক্ষণ সবাই এটা নিয়ে কানাঘুষো করছিল যে তমালের মতো একটা ছেলে এমন একটা জঘন্য কাজ কি করে করতে পারলো, তা আবার নিজেরই চাচাতো বোনের সাথে। আর এখন বিয়েও করতে চাইছে না। কি ছেলে রে বাবা! অথচ যখনই শুনেছে যে তমা সাফিকাকে বিয়ে করতে রাজি হয়েছে, তখনই আবার বলতে শুরু করলো, দেখেছো আজকালকার ছেলে মেয়েদের কাজকর্ম, পাপ করে বা স্বীকারও করে। আরে ভাই, বিয়ে যখন করবি আগে জানালেই পারতি। পারিবারিকভাবেই বিয়েতে দিত। এত নাটক করার কি দরকার ছিল? আসলে মানুষের কাজই হচ্ছে অন্যের সমালোচনা করে। কে কেমন তা না জেনে সবাই মন্তব্য করা শুরু করে। ঘটনাটা আদৌ সত্য কিনা তা যাচাই করার প্রয়োজনও বোধ করে না। সাফিকা বের হতেই ওর মা বাবা ওর কাছে ছুটে গেল। ওর মা কান্না করতে করতে ওকে জড়িয়ে ধরে বলল, মা, তুই আমাদের কথা না ভেবে কি করতে চাচ্ছিলি? তুই যদি এমন করিস আমাদের কি হবে বল? তুই না আমাদের সাহসী কন্যা। আমি জানি মানুষের কথাই তুই এমন কোনো কাজ করবি না। আমি কালকে তোকে গ্রামে নিয়ে যাব। তুই যা চাস তাই হবে। সাফিকা এক ফোঁটা কান্নাও করেনি। বরপক্ষ আসবে না শোনার পর থেকেই চুপ হয়ে আছে। একটু আগেই ও যখন দেখলো যে ওর জন্য ওর চাচা নিজের ছেলের সাথেই তর্ক করছেন, তখন ব্যাপারটা ওর কাছে খুব খারাপ লাগছিল। তাই দরজা বন্ধ করেছিল একটু একা থাকার জন্য। কিন্তু সবাই যে উল্টোপাল্টা ভাববে এটাও মাথাতেই আসেনি। ওর মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সাফিকা বলল, মা, তোমরা কি ভাবছিলে বলো তো? আমি কেন সুইসাইড করব? আমি তো কোনো দোষ করিনি। যে দোষ করেছে শাস্তি তো তার পাওয়ার কথা। আর তোমার কি মনে হয় এখন গ্রামে গেলেই সব ঠিক হয়ে যাবে? এই খবরটা কি গ্রামে পৌঁছায়নি? সমস্যা থেকে পালালি তা সমাধান হয়ে যায় না, সমস্যাকে মোকাবেলা করতে হয়। এটা আমার জীবন, আমার সমস্যা, তাই সমাধানটাও আমাকেই খুঁজতে হবে। তোমরা একদম চিন্তা করো না। সাফিকার মুখে এমন কথা শুনে নিন্দুকেরা আরও কানাঘুষো শুরু করে দিল।
কিন্তু সাফিকার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ও সোজা তমালের সামনে গিয়ে দাঁড়ালো। সাফিকার মাত্র বলা কথাগুলো শুনে তমাল যেন হা হয়ে গেছে। ও কল্পনাও করতে পারেনি যে সাফিকা এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। তমাল এটা ভেবেই খুশি হলো যে সাফিকা নিশ্চয়ই খুব বুদ্ধিমতী একটা মেয়ে হবে, আর ও নিশ্চয়ই নিজের জীবন নষ্ট করার জন্য তমালকে বিয়ে করতে চাইবে না। কারণ ফোনটা তমাল না করে থাকলেও সবাই জানে যে ফোনটা ওই করেছিল। সে অনুযায়ী ওর মতো একটা ছেলেকে সাফিকা নিশ্চয়ই বেছে নেবে না বিয়ে করার জন্য। ওর জীবনের সমস্যা ও নিজেই সলভ করবে। কিন্তু সাফিকা ওর দিকে যতই এগিয়ে আসছে তমালের হার্টবিট ততই বাড়ছে। সাফিকাকেও ও একটা নরম মেয়ে ভেবেছিল, কিন্তু ও তো একটা সাহসী মেয়ে বলেই মনে হচ্ছে এখন। সাফিকা তমালের একদম সামনে এসে থেমে গেল। তমাল ভাবছে যে এইবার হয়তো সাফিকা ওকে একটা থাপ্পড় দিয়ে জানতে চাইবে যে ও ওর সাথে এমনটা কেন করলো। কিন্তু সাফিকা ওকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি সত্যিই আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন? সাফিকার মুখ থেকে কথাটা শুনে তমাল কি করবে বুঝে উঠতে পারছে না। আজ প্রথম সাফিকার এমন ব্যবহার দেখে এমনিতেই বিস্মিত হয়ে গেছে ও। তারপর আবার ওকে জিজ্ঞেস করছে বিয়ে করতে রাজি হয়েছে কিনা। মেয়েটি আসলে কি চাইছে বুঝতে পারছে না তমাল। সাফিকা সবার সামনে ওকে এমনভাবে কথাটা জিজ্ঞেস করছে যেন ও নিজেও এটাই চাচ্ছিল। তমালকে চুপ থাকতে দেখে সাফিকা আবার বলল, দেখুন, আমি আপনাকে জোর করছি না। আপনি যদি সত্যিই আমাকে বিয়ে করতে চান, আমার কোনো আপত্তি নেই। আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। আপনি আর একটু ভেবে চিন্তে তারপর সিদ্ধান্ত নিন। একমাত্র সবার জোড়াজুড়িতে আপনি আপনার জীবনের এত বড় কোনো সিদ্ধান্ত নিন, এটা আমি চাই না। আমি আবারও জানতে চাইছি, আপনি কি সত্যিই আমাকে বিয়ে করতে চান? তুমি তো রাজি হবেই। আমার তো মনে হয় যে এসব কিছুর পেছনে তোমারই হাত আছে। 1 মিনিট, সত্যি তো এসব তোমার প্ল্যান নয়? না মানে আমাকে বিয়ে করার জন্য তুমি এসব করনি তো? আমার তো এখন তোমাকেই সন্দেহ হচ্ছে। আমার পুরো পরিবারকে বশ করে নিয়ে আমাকেই তাদের কাছে খারাপ বানাচ্ছ। আপনার বুদ্ধির তারিফ করতে হয় মিস্টার তমাল। আমাকে কি মনে হয় আপনার? আমি এতটাই বোকা খাল কেটে কুমির আনবো? আর আপনাকে বিয়ে করার যদি আমার এতই শখ থাকতো, তাহলে কি আমার নিজের বিয়ে ভেঙে এত নাটক করতাম? নিজের আর পরিবারের মান মর্যাদা খুইয়ে এই কাজটা করতে হতো না। বড় আব্বুকে বললেই কালকে কাজটা হয়ে যেত। আপনার কি মনে হয় বলুন তো? বড় আব্বুকে বললে তিনি কি আমার কথা ফেলতে পারতেন? এমনও তো হতে পারে যে তুমি। এটুকু বলতে না বলতেই পাশ থেকে ওর বাবা ওকে ধমক দিয়ে উঠলেন। তারপর বললেন, তমাল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সব আবল তাবল বলছিস? তুই বলেছিলি যে সাফিকা রাজি হলে তুই ওকে বিয়ে করবি। এইবার তো ওর মতামত শুনলি। আমি আর সময় নষ্ট করতে চাই না। এমন সময় তুষার এসে বলল, বাবা, কিছু মনে না করলে একটা কথা বলতাম। আর না মানে ভাইয়া সাফিফাকে পছন্দ করে না। তুমি না হয় জোর করে ওদের বিয়ে দিলে, কিন্তু তারপর তারপর কি হবে তুমি একবার সেটা ভেবে দেখেছো? ওরা কখনো সুখী হবে না। তাহলে জোর করে এই বিয়ে দেওয়ার কি মানে হয়? আমি বলেছিলাম যে ভাইয়াকে কেন জোর করতে হবে? আমি তো আছি। যদি তোমাদের কারোর কোনো আমত না থাকে তো। আর সবচেয়ে বড় কথা, সাফিফা রাজি হলে। মাথা নিচু করে কথাগুলো বলা শেষ করে তুষার সবার মুখের দিকে তাকায়। তমাল যেন আলোর দিশা খুঁজে পায়, কিন্তু ওর বাবার হুঙ্কারে সম্বিত ফিরে পায় দুই ভাই। তোমরা কি ভুলে যাচ্ছ যে তোমাদের বাবা এখনো বেঁচে আছে? আর সে তোমাদের সামনেই আছে। তুষার, তুই এর মাঝে নাক গলাবি না। আর তমাল, ছোট ভাইকে দেখে শিখতে হবে তোর। ওর যেটুকু আত্মসম্মান বোধ আছে, তোর সেটুকুও নেই। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। বেশি কথা না বলে বিয়ের জন্য তৈরি হয়ে যা। তারপর তমাল ওর অনিচ্ছা সত্ত্বেও সাফিকাকে বিয়ে করে নিল। নিজের বাবা আর সাফিকাকে ও চরম শত্রু মনে হচ্ছিল। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আত্মীয়রা সবাই এক এক করে চলে যেতে লাগলো। সাফিকার পরিবার আর ওর একমাত্র ফুপুর পরিবার রয়ে গেল। বাকি সবাই চলে গেল। রাত 10টার বেশি বেজে গেছে। সাফিকা ওর বোন সানিয়া আর তরির সাথে তমালের রুমে বসে অপেক্ষা করছে। সাফিকা এর মধ্যে বিয়ের শাড়ি পরিবর্তন করে একটা 3 পিস পরে নিয়েছে। সানিয়া আর তরি ভয়ে আছে যে তমাল যে আর সাফিকাকে আরও কি কথা শোনাবে কে জানে। ওর যে রাগ, তরি তো তমালকে ভীষণ ভয় পায়। ওর সামনে জোরে কথা পর্যন্ত বলে না, অথচ তুষারের সাথে কত ফ্রি। সানিয়া আর সাফিকার সাথেও তুষার অনেক ফ্রিলেই কথা বলে। এই কারণে সবাই তুষার ভাইয়া বলতে পাগল। আর তমালের ধারে কাছেও কেউ যায় না ভয়। অথচ সেই তমালের জন্য সাফিকাকে আজ অপেক্ষা করতে হচ্ছে। সাফিকা তরি আর সানিয়াকে উদ্দেশ্য করে বলল,
তোরা চলে যা তো এখন, অনেক রাত হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়। আমিও শুয়ে পড়ি, উনি যখন আসে আসুক। তোদেরকে এত রাত পর্যন্ত কে অপেক্ষা করতে বলেছে বল? আর আমারও ঘুম পাচ্ছে। সানিয়া ওকে উদ্দেশ্য করে বলল। এত কিছুর পরেও তোর ঘুম পাচ্ছে আপু? তমাল ভাইয়া তোর সাথে কেমন ব্যবহার করবে তা ভেবে তো তোর ভয় লাগছে না? আমার তো ভয়ে এত শুকিয়ে যাচ্ছে, তোকে একা একা ফেলে যেতেই মন চাচ্ছে না। আচ্ছা আপু, তুষার ভাইয়াকে বড় আব্বু মানা কেন করলো? তুষার ভাইয়ের সাথে তোর তোর বিয়ে হলে কত ভালো হতো বল। সানিয়া কথাটা বলতে না বলতে তমাল রুমে ঢুকতে ঢুকতে বলল। তোমার বড় আব্বুর আমার মাথা খারাপ না করলে যে চলছিল না, সে তো আমার জীবনটা তছনছ করার জন্য উঠে পড়ে লেগেছে। আর সাথে তোমার আপুও। তোমরাও লেগে যাও আমার পেছনে, দেখো আর কি কি নষ্ট করার আছে আমার জীবনে। সানিয়া তো ভয়ে চুপসে গেল, চুপচাপ ঘর থেকে বের হয়ে গেল। তরি যাওয়ার আগে কিছুটা সাহস নিয়ে তমালকে বলল। ভাইয়া প্লিজ সাবিকা আপুকে বকাবকি করো না, এখানে আপুর তো কোনো দোষ নেই। আমি জানি না বাবা এমন সিদ্ধান্ত কেন নিলেন। যাই হোক না কেন, সাবিকা আপুকে কষ্ট দেবে না একদম, তাহলে কিন্তু ভালো হবে না। কথাগুলো বলে তরি সেখান থেকে চলে গেল। তমাল কি বলবে না বলবে বুঝতে পারছিল না। ও কিছু বলার আগে তরি আর সানিয়া রুম থেকে বের হয়ে গেল। তমাল বিছানার দিকে তাকাতেই দেখতে পেল যে সাফিকা সুন্দর করে ওর বিছানাটা দখল করে শুয়ে আছে। চোখ বন্ধ করে থাকলেও তমাল জানে যে সাফিকা এখনো ঘুমায়নি। তাই ওকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক সুরে বলল। তোমাকে আমি সহজ সরল একটা মেয়ে ভাবতাম, কিন্তু বিশ্বাস করো তোমার মতো বেহায়া মেয়ে আমি মনে হয় জীবনে দুটি দেখিনি। আমার লাইফটা নষ্ট করে দিয়ে আমারই বিছানা দখল করে শুয়ে আছে এই মেয়ে। তোমার লাজ লজ্জা বলতে কিছু নেই, এত বেহায়া কেন তুমি? সাফিকা চোখটা খুলে তমালের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল। দরজাটা লাগিয়ে দিয়েছেন কি? না হলে দেখা যাবে কে কখন রুমে ঢুকে পড়েছে। এখন তো এটা আর আপনার একার রুম না, এটা আজ থেকে আমারও রুম। বিয়ে করেছি আপনাকে, আপনার রুমটা তো আজ থেকে আমারও। তো নিজের রুমে ঘুমাবো না তো কি এখন অন্য কোথাও গিয়ে ঘুমাবো নাকি? লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়ুন, লাইট জ্বালানো থাকলে আমার ঘুম আসতে চায় না। তমাল নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে পারছে না। সাফিকার দিকে এগিয়ে গিয়ে সাফিকার হাত ধরে টানতে লাগলো আর বলতে লাগলো। এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যাবে। তোমার যেখানে খুশি থাকো গিয়ে, আমার রুমে তোমার কোনো জায়গা নেই। তোমার মতো একটা নির্লজ্জ মেয়ের সাথে আমি থাকতে পারবো না। সাফিকা এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল আর আস্তে আস্তে বলল। আমার সাথে থাকতে না চান আপনি, যেখানে খুশি সেখানে গিয়ে থাকতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি কোথাও যেতে পারবো না। নিজের স্বামীর পাশে থাকবো, এতে বেহায়াপনার কিছু তো দেখছি না আমি। তমাল নিজেও সাফিকার পাশে শুয়ে পড়ল আর বলতে লাগলো। কত বড় সাহস তোমার, আমার রুম থেকে আমাকেই তাড়াচ্ছ? বিয়ে হয়েছে কি মনে হচ্ছে কোনো অদৃশ্য পাওয়ার পেয়ে গেছো? আগে তো পুরো মেনি বিড়াল হয়ে থাকতে। আমার তো এখন মনে হচ্ছে যে এসবের পিছনে তোমারই হাত আছে। তুমি আমাকে ভালোবাসো, তাই না? স্বীকার কেন করছো না? বিয়ে তো করেই নিয়েছো, এইবার অন্তত নিজের ভুলগুলো স্বীকার করো। কথাগুলো বলেই তমাল সাফিকাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর সাফিকার চিবুকটা হাত দিয়ে ধরে বলতে লাগলো। এত তেজ কোথায় ছিল বলো তো? তোমার এই তেজ ভাঙাতে না আমার বেশি সময় লাগবে না। তোমার আসল রূপ আমি সবার সামনে এনেই ছাড়বো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কথাগুলো বলেই তমাল সাফিকার চিবুক ছেড়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। সাফিকা এতক্ষণ তমালের কথাই শুনছিল। এইবার সাফিকা কান্না শুরু করে দিল। আজ সারাদিন এত কিছু হয়ে গেছে, তবুও সাফিকা এক ফোঁটা কান্নাও করেনি। কিন্তু এখন ওর কান্নাগুলো যেন আর বাঁধ মানছে না, দু চোখ ছাপিয়ে আসছে। কান্না করতে করতে সাফিকা বলতে লাগলো। কেন সবাই আমাকেই দোষ দিচ্ছে বলুন তো? আপনি বরপক্ষকে ফোন করেছিলেন, আপনি বলেছেন যে আমি নাকি প্রেগনেন্ট। এ কথা শুনে কেউ আপনাকে কিছু বলেছে? একবারও আপনার দোষ দিয়েছে? কিন্তু আমাকে বলেছে, সবাই বলেছে যে আমি একটা দুশ্চরিত্রা মেয়ে, যে কিনা চাচার বাড়িতে দুদিনের জন্য এসেই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এমনকি আরো কি কি বাজে কথা বলেছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু আপনাকে কেউ বলেছে কি দুশ্চরিত্রা? কেউ বলেছে যে ছেলেটা নিজেকে সামলাতে পারেনি? বলেনি, কারণ আপনি ছেলে।
ছেলেরা নাকি এমনই হয়, কিন্তু মেয়েদের নাকি মানিয়ে চলতে হয়। আমার শুধু বিয়েটা ভাঙেনি, আমার সম্মান, আমার বাবা মায়ের সম্মান সবকিছু আপনি ধুলোয় মিশিয়ে দিয়েছেন। তারপরেও আমি আপনাকে বিয়ে করেছি শুধুমাত্র আমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে। আমার বাবা মা নিজের মান সম্মান বাঁচাতে আমাকে এখানে নিয়ে এসেছিল, কিন্তু কি লাভ হলো বলুন? সেই মান সম্মান তো ধুলোর সাথে মিশেই গেল। আমাকে বিয়ে দেওয়ার জন্য এখানে কেন আনা হয়েছিল আপনি কি জানেন? তমাল এতক্ষণ সাফিকার কান্না করা দেখছিল আর মনোযোগ দিয়ে ওর কথাগুলো শুনছিল। মেয়েটা নিজের সব দুঃখ কষ্ট চেপে রেখে তমালকে বিয়ে করেছে, অথচ তমাল সেই তখন থেকে ওকেই দোষ দিয়ে যাচ্ছে। কিন্তু তমাল ফোন করেনি। সাফিকাও যদি কাউকে দিয়ে ফোন না করিয়ে থাকে তাহলে ফোনটা কে করলো? বরপক্ষকে। তমাল কিছুতেই এটা মেলাতে পারছে না। তমালকে চুপ থাকতে দেখে সাফিকা আবার বলতে লাগলো, কি হলো এখন? এমন ভাঙা রেডিওর মতো থেমে গেলেন কেন? উত্তর দিন। আপনি জানেন না তাই না? এই বাসার প্রত্যেকটা মানুষ হয়তো জানে আমাকে এখানে কেন আনা হয়েছে, কিন্তু আপনি এখনো জানেন না। আপনি এত আজীব মানুষ কেন বলুন তো? কেউ আপনাকে জানায়নি নাকি আপনি নিজেই শোনার প্রয়োজন বোধ করেননি? এখনো কি জানতে চান না? তমাল বুঝতে পারছে না যে ওর কি বলা উচিত। এমন পরিস্থিতিতে ও এর আগে কখনো পড়েনি। আকাশ পরিমাণ রাগ নিয়ে রুমে ঢুকেছিল, অথচ এখন মনে হচ্ছে সাফিকার কথাগুলো শুনে ওর সব রাগ বলে পানি হতে শুরু করেছে। এমন তো হওয়ার কথা ছিল না। সাফিকা এতবার ওকে প্রশ্ন করে যাচ্ছে, অথচ চুপ করে শুধু শুনেই যাচ্ছে। কথা বলতে যেন ভুলে গেছে ও। না শুনে কি উপায় আছে? আমি চাইলেও তুমি শোনাবে, আর না চাইলেও তুমি শোনাবে। তার থেকে বলেই ফেলো তোমার কাহিনী। বাবা সেদিন কি বলেছিল জানো? আমি অতটা মনোযোগ দিয়ে শুনিনি, সবাই কথা বলছিল। তোমার কোনো কথা শোনার কোনো আগ্রহ আমার ছিল না, তাই শোনা হয়নি। আজ তো না শুনলে তুমি আমাকে ঘুমোতে দেবে না। সাফিকা কান্না করতে করতে তমালের শার্টের সাথে নাক মুখ মুছতে থাকে। তমাল সরে যেতে চাইলেও পারে না। সাফিকা টেনে ধরে ওর নাকের পানি চোখের পানিগুলো তমালের শার্টে মুছতে থাকে। তমাল নাক ছিটকায়, তবে সরতে পারে না। সাফিকা যে ওর শার্টটাকে টিস্যু বানিয়ে ফেলেছে তা বুঝতে বাকি রইল না। সাফিকার ক্ষণে ক্ষণে রং পাল্টাতে দেখে তমাল নিজেও হতবাক হয়ে গেছে। মেয়েদের কান্নাকে হয়তো এই কারণে মায়া কান্না বলে। তমালের মতো মানুষও ওর ন্যাকা কান্নার কাছে হেরে গেছে। আমাদের গ্রামেও একজন আমার বিয়ে ভেঙে দিচ্ছিল। শুধু আমাদের গ্রামের চেয়ারম্যানের ছেলে, সে আমার বাড়িতে বিয়ের জন্য প্রস্তাবও পাঠিয়েছিল। কিন্তু এসএসসি পাস একটা ছেলের সাথে অনার্স পাস করা একটা মেয়ের বিয়ে কি কোনো বাবা মা দিতে চায়? আর ওই ছেলেটা আমার একদম পছন্দ নয়। সারা দিন রাত আড্ডা নিয়ে থাকে আর বাপের টাকায় ফুটানি। এমন ছেলেকে আমি কেন? কোনো ভালো মেয়েই বিয়ে করতে চাইবে না। কিন্তু ওই যে জোর যার মুল্লুক তার, যে বিয়ে ভাঙা বন্ধের জন্য আমাকে এখানে আনলো, সেই এখানে এসেও একই অবস্থা, তাও আবার বিয়ের দিন আরেক ধাপ এগিয়ে। তমাল এতক্ষণ মনোযোগ দিয়ে ওর কথা শোনার পর বলল, তাহলে তোমার বিয়ে ভাঙার জন্য আমাকে কেন দোষারোপ করছে সবাই? এটা তো সবাই জানো যে বিয়েটা কে ভেঙেছে। আমাকে এর মধ্যে জড়ানোর কি খুব বেশি প্রয়োজন ছিল? এখানে ওরা খোঁজ পাবে কিভাবে? ওরা যাতে আমার খোঁজ না জানতে পারে সেজন্যই তো আমাকে এখানে আনা হয়েছিল। তবে কেন জানি আমার মনে হচ্ছে আপনি সত্যি বলছেন, মানে এর পেছনে নিশ্চয়ই অন্য কেউ আছে। কিন্তু কে সে? আপনি আমাকে হেল্প করবেন খুঁজে বের করতে? আর সে যে শুধু আমার শত্রু তা তো নয়, সে আপনারও ঘোর শত্রু, না হলে আপনাকে এর মধ্যে জড়াতো না। কথাগুলো বলার পর তমাল বিছানা থেকে উঠে শার্টটা চেঞ্জ করে একপাশে জড়সড় হয়ে শুয়ে পড়ল। আর ভাবতে লাগলো যে এই কাজটা যদি ওই চেয়ারম্যানের ছেলে না করে থাকে তাহলে আর কি হতে পারে। ফিরোজ সাহেবের স্ত্রী শিলা ভীষণ রেগে আছেন। আত্মীয়ের মধ্যে বিয়ে শাদী ওনার একদম পছন্দ নয়। শোনার পর থেকে উনি স্বামীর সাথে এ নিয়ে তর্ক করে চলেছেন। তোমাকে আমি আগেই বলেছিলাম যে এই মেয়েকে এখানে আনার কোনো প্রয়োজন নেই। গ্রামে এত ঝামেলা হচ্ছে, এখানে যে ঝামেলা হবে না তাকে জানে। তুমি তো আমার কোনো কথাই শুনবে না, মানবতার ভাণ্ডার খুলে বসে আছেন। শেষে কিনা এই মেয়েকে আমার ছেলের কাঁধে ঝুলিয়ে দিলে কে জানে এই মেয়ে কেমন হবে, পুরো সংসারটা ধ্বংস করে না দেয়। ফিরোজ সাহেবের কথা বলার আর মন মানসিকতা নেই। তিনি নিজেও বুঝতে পারেনি এত কিছু হয়ে যাবে। সবার মুখ বন্ধ করার জন্য হলেও এই বিয়েটা দেওয়া উচিত ছিল। বড় মুখ করে ভাইয়ের মেয়েকে এখানে এনেছিল বিয়ে দেওয়ার জন্য। এখান থেকেও যদি খালি হাতে ফিরতো তাহলে মেয়েটার কি হতো? দেখো শিলা, যা হওয়ার হয়ে গেছে। সাফিকা এখন আর শুধু আমার ভাতিজি নয়, ও আমাদের বড় ছেলের বউ। আশা করি কথাটা মাথায় থাকবে। ভাগ্যের লিখন খণ্ডানোর ক্ষমতা আমাদের কারোরই নেই। কথাগুলো বলেই পাশ ফিরে শুয়ে পড়ল ফিরোজ সাহেব। শিলা আবার বলতে লাগলো, আমার ছেলেকে জোর করে বিয়ে দিয়েই ভাবছো যে সে আমার ছেলের ভালোবাসা পেয়ে গেল? আমার ছেলে ওই মেয়েকে কখনো মেনে নিবে না, আর আমিও না।
আত্মীয়দের সামনে তুমি সবার মান রাখতে চেয়েছিলে, তা রাখা শেষ। এবার আমার যা করার তাই করব। কালকেই ওই মেয়েকে আমি ওর বাবা মায়ের সাথে গ্রামে পাঠানোর ব্যবস্থা করছি। তুমি এর মাঝে একদম নাক গলাবে না। আমি ওই মেয়েকে কিছুতেই নিজের বৌমা হিসেবে মানি না। আর আমার ছেলের উপরেও আমার পুরো বিশ্বাস আছে, ও নিজেও এই মেয়েকে নিয়ে সংসার করতে পারবে না। যা হওয়ার হয়ে গেছে, আর সামনেও যা উচিত তাই হবে। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? কি আবল তাবল বলছো? একটা পবিত্র সম্পর্ক শুরু না হতেই তুমি শেষ করে দেওয়ার কথা ভাবছো কি করে? তুমি কি মানুষ? আমার ছেলেকে আমি ভালো করে চিনি, ও এমন কিছুই চাইবে না। আর না তো আমি এমন কিছু হতে দেব। সাফিকা এই বাড়িতেই থাকবে, কোথাও যাবে না। আশা করি কাল এই নিয়ে আর কোনো ঝামেলা করবে না। এর ফল কিন্তু ভালো হবে না। শিলা আরো কিছুক্ষণ বকবক করে থেমে গেলেন। স্বামীর সাথে যত ঝগড়াই করুক না কেন, সবার সামনে তার বিরুদ্ধে কথা বলার সাহস তার নেই। আর তার কথা ফিরোজ সাহেব শুনবে না জেনেও এতক্ষণ তর্ক করলো। তার ক্ষমতা থাকলে তো এই বিয়েটা হতেই দিত না। এসব ভেবে মনে মনে সাফিকা, ওর বাবা মা আর নিজের স্বামীকে গালাগালি করতে করতে ঘুমিয়ে পড়লেন শিলা। তুষার ছাদে গিয়ে একটার পর একটা সিগারেট শেষ করছে আর ভাবছে যে ওর মা আত্মীয়ের সাথে বিয়ে শাদী পছন্দ করে না বলে সাফিকাকে বিয়ে করার দুঃসাহস দেখাতে পারেনি। অনেকবার বলতে চেয়েও ওর বাবা মাকে বলতে পারেনি কথাটা, অথচ আজ ওর ভাইয়ের সাথেই বিয়ে হয়ে গেল। ওর মায়ের লজিক খাটলো না, অথচ নিজের পছন্দটাকেও বিসর্জন দিয়ে দিল। নিজের ওপরেই প্রচুর রাগ হচ্ছে এখন তুষারের। একবার ওর বাবাকে বলে দেখতো, হয়তো ওর বাবা ব্যবস্থা করতো। কিন্তু আজ ওর বাবা ওর ইচ্ছে থাকা সত্ত্বেও তমালের সাথে সাফিকার বিয়ে কেন দিল সেটা ওর মাথায় আসছে না। তমাল তো সাফিকাকে মোটেও পছন্দ করে না, কিন্তু এখন তমাল যদি সাফিকার সাথে নাও থাকে তবুও তো ও সাফিকাকে পাবে না। ওর ভাগ্যটা কেন এত খারাপ হলো? সাফিকাকে এত করে মন থেকে চেয়েও ও নিজের করতে পারলো না, অথচ তমাল না চাইতেও সাফিকাকে পেয়ে গেল। যে যার কদর বোঝে না সে তার ভাগ্যেই কেন পড়ে? সাফিকা কি ভালো থাকবে তমালের সাথে? তমাল কি আদৌ ভালোবাসতে পারবে সাফিকাকে? অনেক রাত পর্যন্ত এসব ভাবতে থাকে তুষার। তমাল সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে যে সাফিকা তখনও ঘুমাচ্ছে। তরি এসে একবার ডেকে গেছে নাস্তা করার জন্য। রাতে অনেকক্ষণ কান্না করে তারপর ঘুমিয়েছে, তাই তমাল ওকে ডাকতে চাচ্ছিল না। কিন্তু আবার সানিয়া ডাকতে এসেছে, তাই অনিচ্ছা সত্ত্বেও তমাল সাফিকাকে আস্তে আস্তে ডাকতে লাগলো। সাফিকার সেদিকে যেন কোনো খেয়ালই নেই যে কেউ একজন ওকে ডাকছে। হঠাৎ চোখ খুলতে তমালকে দেখতে পেয়ে লাফ দিয়ে ওঠে সাফিকা। তারপর চোখ কসলাতে কসলাতে বলতে থাকে, আপনি এখানে? ও সরি, আসলে ঘুম থেকে উঠে ভুলেই গিয়েছিলাম যে কাল আমার বিয়ে হয়েছে। তমাল রুম থেকে বের হওয়ার সময় বলতে লাগলো, ভাগ্যিস সেটা ভুলে যাওনি যে কার সাথে বিয়ে হয়েছে। কিছু বললেন মনে হয়। না, বললাম যে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে আসো, আর যেন কাউকে পাঠাতে না হয়। বাথরুমে ঢুকে সাফিকার মনে পড়লো যে ওর সবকিছু তো তরি রুমে। সানিয়া, তরি আর ও এই কয়দিন একসাথেই থাকতো। তারপর ওই রুম থেকে বের হয়ে সাফিকা তরি রুমে চলে গেল। তমাল ডাইনিং টেবিলে গিয়ে দেখলো যে ওর ফুপুরা সবাই নাস্তা করতে বসেছে, বাড়ির বড়রা সবাই বসেছে, কিন্তু ওর মা আসেনি। তার নাকি মাথা ব্যথা করছে। তমাল বুঝতে পারলো যে ওর মা কেন আসছে না। ওর মাকে ওর চেয়েও ভালো আর কেউ জানে না হয়তো। ও না গেলে যে ওর মা আসবে না তা বুঝতে পেরে ওর মাকে ডাকতে চলে গেল। ওর মায়ের রুমে ঢুকে খাবার খেতে যেতে বলতেই ওর মা বলতে লাগলো, তুইও তো শুধু তোর বাবার কথাই শুনবি, আমার কথার কি কোনো মূল্য আছে কারোর কাছে? তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, সব শেষ করে দিলি তোরা। এখন আমাকে কেন লাগবে? যা তোর বউয়ের কাছে যা, আমাকে ডাকতে হবে না। মা, আমাকে যেন আর কিছু বলতে না হয়। তাড়াতাড়ি চলো, সবাই অপেক্ষা করছে তোমার জন্য। ফুপুরা চলে যাবে, নাটক বাদ দিয়ে চলো। শিলা বিছানা থেকে উঠে বলল, আমি যাচ্ছি, তবে ওই মেয়ে যেন আমার সামনে না আসে। ওই মেয়ের সাথে আমি এক বাড়িতে থাকতে পারবো না। ও যেন ওর বাবা মায়ের সাথে আজকেই চলে যায়। তখন ফিরোজ সাহেব এসে বললেন, সাফিকা কোথাও যাবে না। তোমাল যেখানে থাকবে সাফিকাও সেখানেই থাকবে। তুমি যদি সাফিকাকে এই বাড়িতে না রাখতে চাও তাহলে তোমালও থাকবে না। আমি ওদের বাসা ঠিক করে দেব। দেখেছিস তো তোর বাবার কথা? নিজের ভাতিজির জন্য এখনই আমাকে তোর থেকে আলাদা করে দিতে চাইছে। আমি কিন্তু মা, বাবা, তোমরা থামবে একটু? এখন এসব বলার সময় নয়। যা হওয়ার হয়ে গেছে। ধীরে সুস্থে বসে এসব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে। এবার চলো।
কতগুলো বলেই রুম থেকে বের হতেই দেখতে পেল যে সাফিকা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তমালকে দেখে বলল, আপনাদের ডাকতে এসেছিলাম। আসলে মা একটু শক পেয়েছে, এমন আচমকা এত কিছু হয়ে গেল। তুমি কিছু মনে করো না, চলো নাস্তা করে নাও। আসলে আমার খেতে ইচ্ছে হচ্ছে না, আপনারা খেয়ে নিন, আমার ক্ষুধা লাগলে খেয়ে নিব। বলে ওখান থেকে দৌড়ে তরির রুমে চলে গেল সাফিকা। তমাল ওর পেছনে গিয়ে বলতে লাগলো, তোমরা কি শুরু করলে বলো তো? সবাই কি আমাকেই পেয়েছো জ্বালানোর জন্য? আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমার মনের উপর দিয়ে কি ঝড় যাচ্ছে তা কাকে বোঝাবো? সবাই তো নিজেকে নিয়েই ব্যস্ত। তমালের কথা শুনে সাফিকা দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলো। তারপর বলতে লাগলো, আপনার স্ত্রী হিসেবে না হোক, অন্তত কাজিন হিসেবে হলেও আমাকে আপাতত এখানে থাকতে দিন প্লিজ। আমি এখন ওই গ্রামে যেতে পারবো না। ওখানে গেলেই ওই রিমনের অত্যাচার, আমি বাড়ি থেকে বের পর্যন্ত হতে পারি না। আর এখন তো আরো বেশি করে আমার পেছনে লাগবে, বলবে যে বাইরে এসেও আমার বিয়ে হলো না। তমাল এমনিতেই অনেক চিন্তায় আছে, তারপর আবার ওর মায়ের নতুন ঝামেলা। ওর গার্লফ্রেন্ড রিয়াকে এই ব্যাপারটা কি করে বোঝাবে, সে চিন্তায়ও অস্থির। আর এদিকে সাফিকা আর ওর মায়ের ঝামেলা। রিয়াকে ছাড়া ও অন্য কোনো মেয়ের কথা স্বপ্নেও ভাবতে পারে না। এখন এসব সামলাবে নাকি রিয়াকে? সাফিকাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে তমাল বলল, দেখো সাফিকা, এসব ন্যাকা কান্না আমার কাছে করবে না, চুপচাপ খেতে চলো। এসব মায়া কান্না আমার কাছে চলবে না। রাতে অনেক কেঁদেছ, কিছু বলিনি, আর কিন্তু এসব চলবে না। এখানে থাকতে চাইলে আমার কথা মেনে থাকতে হবে। সাফিকা চোখ মুছে বলল, আমি পারবো। এখানে থাকার জন্যই তো এতদিন আমি চুপ ছিলাম। আবার না হয় সেই রোবট হয়ে থাকবো, যে যা বলবে তাই শুনবো, চাচি যেভাবে বলবে আমি সেভাবেই থাকবো। অন্তত যে পর্যন্ত ওখানে সব ঠিকঠাক না হয় সে পর্যন্ত আমাকে থাকতে দিলেই হবে। রিমন 5-6 বছরের মতো বিদেশে ছিল বলেই আমি শান্তিতে ছিলাম। কয়েক মাস হলো দেশে এসেছে, তাতেই আমার জীবনের খুশিগুলো শেষ হয়ে গেছে। ওই ছেলে থাকতে আমি আর গ্রামে যাচ্ছি না। আবার হয়তো বিদেশ চলে যাবে, তখন আমি আবার গ্রামে চলে যাব, কথা দিচ্ছি। আর আমি কখনো আমাকে ভালোবাসার জন্য আপনাকে জোর করব না। আপনি মন থেকে কোনো দিন ভালোবাসলে তবেই। এক্সকিউজ মি, দিবা স্বপ্ন দেখা বাদ দাও। থাকতে দিয়েছি বলে অন্য কিছু ভাবার দরকার নেই। ফালতু কথা শোনার সময় আমার নেই, চুপচাপ খেতে চলো। কতগুলো বলে তমা সাফিকার মুখের দিকে তাকাতে দেখতে পেল যে সাফিকার মুখটা বিষাদে ছেয়ে গেছে। ও হয়তো একটু বেশি বলে দিয়েছে, কিন্তু ও যে প্রেশারের মধ্যে আছে তাতে চাইলেও ভালো করে কথা বলতে পারছে না। সাফিকার কি করবে আর রিয়ালি বা কি করবে, ও কিছুই বুঝতে পারছে না। একদিকে নিজের ভালোবাসা, অন্যদিকে নিজের দায়িত্ব, যার এখন কোনো একজনের সাপোর্ট দরকার। আর সেই একজন ওকেই হতে হবে, না হলে মেয়েটা ভেঙে টুকরো হয়ে যাবে। কোন দিকে যাবে তমাল? সাফিকার বাবা মা চলে যাবে জন্য ওর মনটা খুব খারাপ। ও সবার সাথে বসে গল্প করছে, একটু পরেই চলে যাবে ওনারা। তরি দেখলো যে তমাল ওর রুমে আছে। ও রুমে ঢুকতে ঢুকতে তমালকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আসবো? তোমার সাথে তো কথাই বলে যায় না, ভয় লাগে। কিন্তু আজকে তোমাকে কিছু কথা বলতে চাই। দেখো, আমি কিন্তু আর সেই ছোট্ট তরিনি, বড় হয়ে গেছি। আমি এখন কলেজে পড়ি, তাই আমার কথাগুলো তোমাকে শুনতেই হবে। নিজের ছোট বোনের মুখে এমন কথা শুনে তমাল হেসে দেয়। তারপর বলতে থাকে, তা আমার ছোট্ট বোনটা আমাকে ভয় পেতে শুরু করলো কবে থেকে তাই তো বুঝতে পারছি না। সে আবার কলেজে উঠে বড় হয়ে গেছে। তা আমার বুড়ি দাদিটা আমাকে কি উপদেশ দিতে এসেছে শুনি? তরি নিজের ভাইয়ের পাশে বসে বলল, দেখো ভাইয়া, তোমাকে আগেও বলেছি যে আমাকে বুড়ি দাদি বলবে না। আমি কি বুড়ি নাকি? আর আমি যেটা বলতে এসেছি সেটা শোনো। চাচিরা আজ চলে যাবে, অথচ সাফিকা আপু একটু কান্না করবে না, দেখো। কিন্তু চাচিরা যেতে না যেতেই সবার আড়ালে গিয়ে ইচ্ছে মতো কান্নাকাটি করবে। নিজেকে যত স্ট্রং দেখানোর চেষ্টা করুক না কেন, আমার চোখকে ফাঁকি দিতে পারিনি। আমি ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ জেগে গেলে মাঝে মধ্যে দেখতাম যে সাফিকা আপু ব্যালকনিতে দাঁড়িয়ে কান্না করছে, নয়তো চুপচাপ দাঁড়িয়ে আছে। সানিয়া আর চাচা চাচিকে ছাড়া থাকতে ওর ভীষণ কষ্ট হতো, তারপরেও থাকতো একমাত্র ওই রিমনের অত্যাচার থেকে বাঁচার জন্য। এখন তো একেবারে এখানেই থাকবে। জানি না আর কত কাঁদতে হবে আপুকে। তারপর তুমি সকালে কি পরিমাণ বকাবকি করলে দেখলাম। তুমি যাওয়ার পরে বাথরুমে গিয়ে কিছুক্ষণ কান্না করে তারপর হাসি মুখে খেতে গেল। আমি সব খেয়াল করি। এতগুলো কথা একেবারে বলে হাঁপিয়ে ওঠে তরি। তারপর তমালের প্রতিক্রিয়া দেখার জন্য ওর দিকে তাকায়। তমাল চুপচাপ ওর কথাগুলো শুনলো, দেখে ওর ভালো লাগছে।
আর এই প্রথম সাফিকার জন্য তমালকে এতগুলো কথা বলল। তরির মুখে এমন বড় মানুষের মতো কথা শুনে তমাল বুঝতে পারলো যে তার সেই ছোট্ট তরিটা আজ সত্যি অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, তরিকে বিয়ে দিলেও কি এইভাবে ওর শ্বশুর বাড়ি রেখে চলে আসতে হবে? ভাবতেই বুকের মধ্যে চিনচিনে একটা ব্যথা অনুভূত হয় তমালের। তার মানে সাফিকার বাবা মায়েরও অনেক কষ্ট হচ্ছে সাফিকাকে রেখে যেতে। আর সাফিকা, কথাটা ভাবতেই মেয়েটার জন্য এক অজানা টান অনুভব করতে থাকে তমাল। এটাই কি পবিত্র সেই বন্ধন? 3 কবুলের মাধ্যমে যে বন্ধন গড়ে ওঠে। কথাটা ভাবতেই নিজেকে বড্ড অপরাধী মনে হতে থাকে তমালের। নিজের বাবার অনুরোধে এটাও কি করে বসলো? একটা মেয়ের স্বপ্ন নিয়ে খেলার কোনো অধিকার ওর নেই। সেখানে ও দুটো মেয়ের জীবন নিয়ে খেলেছে। এই গোলকধারা থেকে আজ ওকে বের হতেই হবে, নইলে ও নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। আচ্ছা, তরির সাথে যদি এমনটা ঘটতো, ভাবতেই ওর পুরো শরীর কেঁপে ওঠে। তরি নিজের ভাইয়ের কোনো উত্তর না পেয়ে রুম থেকে চলে যেতে যেতে বলল, আমার আগেই বোঝা উচিত ছিল যে তোমাকে কোনো কথা বলা আর পাহাড়ের সামনে দাঁড়িয়ে কথা বলা একই ব্যাপার। কোনো উত্তর পাওয়া যাবে না। আমাকে কোনো ধমক দাওনি, এইটাই তো অনেক। পরের কথাগুলো আস্তে আস্তে বলল যেন তমাল শুনতে না পায়। তরি চলে যাওয়ার পরেও তরির বলা কথাগুলো তমালের কানে রেকর্ডের মতো বাজতে লাগলো। আর সাফিকার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করলো। সাফিকার বাবা মার সানিয়া আজকে ট্রেনে গ্রামে চলে যাবে। কলিজার টুকরা মেয়েটাকে এভাবে ফেলে রেখে যেতে তাদের কারোরই মন টানছে না। কিন্তু এটাই তো নিয়ম। বিয়ের পর স্বামীর ঘরটাই তো মেয়েদের আসল জায়গা। আর তাছাড়া এখানে সবাই সাফিকার আপন। তারপরেও সানিয়া আর ওর মা অনেক কান্না করছে, কিন্তু সাফিকা পাথরের মতো শক্ত হয়ে আছে। ওর বাবা মায়ের সামনে ও নিজে যদি কান্নাকাটি শুরু করে দেয়, তাহলে ওনারা ভালো থাকতে পারবে না। সাফিকার কান্নায় পরিপূর্ণ মুখটাই ওনাদের চোখে ভাসবে। তাই সাফিকার কান্নাগুলো মিথ্যে হাসি টালে লুকিয়ে রেখেছে। কান্না পেলে সেই কান্নাটাকে আটকে রাখাটা যে কি পরিমাণ কষ্টের, তা সাফিকা ভালোভাবে বুঝতে পারছে। সাফিকার বাবা তমালের হাতের ওপরে সাফিকার হাত দিয়ে বলল, মেয়েকে বিয়ের সময় জামাইয়ের হাতে তুলে দিতে হয়, কিন্তু আমি আজ দিচ্ছি শুধু মেয়ে জামাই নয়, আমার নিজের ছেলে হিসাবে আমি আমার কলিজার টুকরাকে রেখে যাচ্ছি। ও এর আগে বাইরে কখনো থাকেনি, বাইরের জীবন সম্পর্কে ওর ধারণা নেই রে বাবা। এই কয়েকদিন তোদের এখানে এসেছে, তাই রোজ ফোন করে কান্নাকাটি করতো, আর এখন তো সারা জীবনের জন্য রেখে যাচ্ছে। মেয়েকে বিদায় দেওয়ার সময় যে একটা বাবার কী পরিমাণ কষ্ট হয়, তা তুই নিজে যখন বাবা হবি তখন বুঝতে পারবি। নিজের বাবাকে থামিয়ে দিয়ে সাফিকা বলল, বাবা, তুমি এসব কি বলছো? আমি কোথায় কান্নাকাটি করেছি? তোমরাই তো সবাই কান্নাকাটি করে জোয়ার বইয়ে দিয়েছো। আর শোনো, আমি এখন সেই ছোট্ট সাফিকা নিচে কোথাও গেলে বাবা বাবা বলে কান্না শুরু করব। দেখছো না আমি কত হাসি খুশি আছি এখানে? আমাকে কি পরের বাড়িতে রেখে যাচ্ছ নাকি? এখানে সবাই আছে, বড় আব্বু, চাচি, তরি। তুমি একদম চিন্তা করবে না আমাকে নিয়ে। আর সানিয়া তো আছেই, নিজের খেয়াল রাখবে। আর সানিয়া, সারাক্ষণ টিভি আর ফোন না দেখে ঠিকঠাক পড়াশোনা করবি। আর বাবা মায়েরও খেয়াল রাখবি, আর নিজের খেয়ালও রাখবি। কাজ ছাড়া একদম বাইরে যাবি না। আর মা, তুমি নিজেও ঠিকঠাক ঔষধ খাবে আর বাবাকে খাওয়াবে। খাওয়া দাওয়া ঠিক মতো করবে, একদম অনিয়ম করবে না। সাফিকার বাবা মায়ের সাথে কথা বলার সময় ও খেয়াল করলো যে ওর হাত এখনো তমালের মুঠোর মধ্যে আছে। তাড়াতাড়ি নিজের হাত ছাড়াতে গেলে তমাল তা আরো শক্ত করে চেপে ধরে। সাফিকা তমালকে বুঝতে পারছে না, এই ভালো ব্যবহার করছে আবার এই খারাপ ব্যবহার করছে। তমালের কোনটা আসল ব্যবহার আর কোনটা নকল তা বুঝতে পারছে না সাফিকা। সবাই যে বলতো বিয়ে হলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে একটা অদৃশ্য মায়ার বন্ধন সৃষ্টি হয়ে যায়, তাহলে ওদের মধ্যে সেই বন্ধনটা কেন তৈরি হচ্ছে না এখনো? নাকি সম্পর্ক আসলে এত সহজ নয়, নাকি আরো সময় লাগবে? কিন্তু সকালে তমাল তো বলেছিল যে সে নাকি সাফিকাকে ভালোবাসতে পারবে না। তার মানে কি সেটাই সত্যি? ওর চাচার অনুরোধ শুধু বিয়ে করেছে তমালকে, তার মানে তমালকে সত্যি কোনোদিন ভালোবাসবে না। কতগুলো ভাবতেই মনের মধ্যে কল্পনার আকাশে মেঘ জমতে শুরু করে। ও আর কখনো তমালকে বিরক্ত করবে না, ও তমালকে এই বন্দিত্ব থেকে মুক্তি দিয়ে দেবে। সাফিকার বাবা মা চলে যেতেই সাফিকা তমালের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে তমালের রুমে চলে গেল। তরি ওর রুম থেকে সাফিকার সব জিনিস দিয়ে গেছে তমালের রুমে। সাফিকা এখনো জানে না যে তমাল অন্য একটা মেয়ের জন্য ওর সাথে এমন ব্যবহার করছে। সাফিকা চলে যেতে তমালের খেয়াল হয় যে ও এতক্ষণ সাফিকার হাত শক্ত করে ধরে রেখেছিল, কিন্তু কেন ধরেছিল তা ও নিজেও জানে না। হঠাৎ ওর তরির বলা কথাগুলো মনে করতেই দৌড়ে রুমে চলে যায়। সাফিকা মাথা নিচু করে বসেছিল। তমাল আস্তে আস্তে ওর সামনে গিয়ে বলতে লাগলো, চাচা চাচি চলে গিয়েছে তো কি হয়েছে, আমরা তো আছি নাকি?
আমাদের উপরে বিশ্বাস নেই? আমি আমার কথা রেখেছি, তোমাকে গ্রামে পাঠাইনি। এইবার তোমার পালা। একদম কান্নাকাটি করা যাবে না। কি হলো? বললাম না কান্নাকাটি করা যাবে না। কান্নাকাটি আমার একদম সহ্য হয় না। তমালের কথাগুলো শুনে সাফিকা অবাক হয়ে মাথা তুলে তাকায়। সাফিকার থেকে তমাল বেশি অবাক হয়। তুমি কান্না করছো না? আমি তো ভেবেছিলাম যে সবাই চলে গেছে জন্য তুমি রুমে এসে কান্নাকাটি। নিজের ব্যবহারে নিজের লজ্জা পায় তমাল। সব দোষ ওই তরির। সাফিকা মৃদু হেসে তমালকে বলতে থাকে। আমি বলেছি না আমি অতটাও চিচকাদুনে নই। আপনি কি ভেবেছিলেন বলুন তো, যে মেয়েরা কান্না করছে একটু সান্ত্বনা দিয়ে আসি, তাই না? থ্যাঙ্কস আমাকে থাকতে দেওয়ার জন্য, আর সরি ফর ডিস্টার্বিং। তমাল সাফিকার চোখ মুখে কষ্টের ছাপ স্পর্শ দেখতে পাচ্ছে, অথচ মুখে বড় বড় বুলি আওড়াচ্ছে। তরি ঠিকই বলেছিল। তমাল আস্তে করে সাফিকার পাশে বসতেই সাফিকা নিজেকে গুটিয়ে নেয় এক পাশে। ওর এমন ব্যবহার দেখে তমাল বলতে থাকে। ভয় পাচ্ছ আমাকে? দেখো, সকালে কথাগুলো ওইভাবে বলতে চাইনি, কিন্তু চারপাশের প্রেসারে মাথা ঠিক ছিল না। প্লিজ কিছু মনে করো না। ক্ষমা তো আমার চাও উচিত। যা প্রাপ্য তার থেকে খুব বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম। সত্যিটা বলার জন্য থ্যাঙ্কস, না হলে আমি হয়তো আরো বেশি স্বপ্ন বুনতে থাকতাম। আমি তোমাকে একটা কথা বলতে চাই। তমাল আসলে রিয়ার কথাটা ওকে জানিয়ে দিতে চাচ্ছে, যেন সাফিকা বুঝতে পারে যে ও কেন সাফিকাকে আপন করে নিতে পারছে না। বিয়ে যখন করেছে সত্যিটা তো জানাতেই হবে। আমাকে আর কিছু বলতে হবে না, আমি জানি আপনি কি বলতে চাইছেন। চিন্তা করবেন না, আমি আপনাকে আর কখনো বিরক্ত করব না। আমাকেই থাকতে দিয়েছেন, এটাই আমার জন্য অনেক। আমি কথা দিচ্ছি, চলে যাওয়ার সময় আপনি যা চাচ্ছেন তা পেয়ে যাবেন। সাফিকার কথায় তমাল চমক ভেঙে বলল। কিসের যাওয়ার কথা বলছো তুমি? আর আমি কি চাচ্ছি? কি দেবে তুমি আমাকে? এসব কি বলছো তুমি আবোল তাবোল? আবোল তাবোল কেন বলবো? জোর করে আর যাই হোক না কেন, আমাদের সম্পর্কটা বাইরের দিক থেকে সত্য হলেও ভেতরের দিক থেকে পুরোটাই মিথ্যে। আমি বুঝতে পারিনি যে পরিস্থিতি এতটা খারাপ হবে, তাহলে কখনো আমি আপনাকে এই বিয়েটা করতে দিতাম না। এই তো আর কটা দিন, তারপর আমি আপনাকে এই বন্ধন থেকে চিরতরে মুক্তি দিয়ে দিব। কথাগুলো বলে সাফিকা বিছানা থেকে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। তমাল ওর হাত ধরে আবার বসিয়ে সাফিকার মুখটা নিজের দিকে নিল। রাগে তমালের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। সাফিকাকে উদ্দেশ্য করে বলল। কি যেন বলছিলে? আরেকবার বলো। বন্ধন থেকে মুক্তি? কি বলছিলে এসব? সাফিকা তমালের হাত থেকে নিজেকে ছাড়াতে গিয়েও ব্যর্থ হয়। তমালের চোখের দিকে তাকাতেই ওর ভয় হতে থাকে। তমালের এমন রূপ দেখে ওর আত্মা শুকিয়ে যায়। সাফিকা শুকনো কণ্ঠে সাহস সঞ্চার করে বলল। ডিভোর্স। কথাটা বলার সাথে সাথে সাফিকা কিছু বুঝে ওঠার আগেই ওর গালে একটা থাপ্পড় পড়ল। তমালের হাতের কয়েকটা আঙুলের দাগ সাথে সাথে স্পষ্ট হয়ে উঠল ফর্সা গালের ওপর। তমাল নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারছে না। তুমি এসব করে কি প্রমাণ করতে চাইছো? মহান শাস্তি চাইছো? আমাদের সম্মানের কথা বাদ দিলাম, নিজের বাবা মায়ের কথাটাও ভাববে না একবার? বিয়েটাকে ছেলে খেলা মনে হয় তোমার কাছে? যখন খুশি করলে, যখন খুশি ভেঙে দিলে, তারপর যে কি হবে তা একবারও ভেবে দেখেছো? সবার অনুভূতির কোনো মূল্য নেই তোমার কাছে? তমালের কথা শুনে সাফিকা এতক্ষণে চোখের জলগুলোকে মুক্ত করে দিল। তারপর কান্না করতে করতে বলল। বাহ, আপনি সবার দিকটা দেখছেন, অথচ আমার দিকটা একবারও ভেবে দেখেছেন? সবাইকে খুশি রাখবো, আর দিন শেষে আমার কি হবে? আমার খুশিগুলো নিজের খুশি বিসর্জন দিয়ে অন্যকে খুশি করার মানে জানেন? সবাইকে ধোঁকা দেয়া। যেদিন তারা সত্যিটা জানতে পারবে সেদিন তারা কি নিজেদের ক্ষমা করতে পারবে? অভিনয় আপনি করতে পারলেও আমি পারবো না। আমি চাই না আমার জন্য কারোর লাইফ নষ্ট হোক, আর এতে শুধু আমার নয়, আপনারই বেশি ভালো। আপনি আপনার ইচ্ছে মতো মুক্ত জীবন যাপন করতে পারবেন। তুমি আবারও সেই কথা বলছো? আমি তোমার সাথে আমার সম্পর্কটাকে হ্যান্ডেল করতে চাইছি, আর তুমি সব বিগড়ে দিতে চাইছো। আমার কথাটা তো আগে শুনবে নাকি? নিজের খুশি দিয়ে সবসময় সব কিছু বিচার করা যায় না, মাঝে মধ্যে নিজের খুশিটাকে বিসর্জন দিতে হয়। এটাই তো জীবন। কিন্তু আমি চাই না আপনার জন্য আপনার লাইফ। এটুকু বলতে তমাল সাফিকাকে থামিয়ে দিয়ে বলল। নেক্সট টাইম এ ধরনের কথা যেন না শুনি। আমাকে একটু বোঝার চেষ্টা করো, তাহলে নেক্সট টাইম আর এমনটা হবে না। সরি ফর দ্যাট। আমাকে আর কখনো রাগাবে না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কথাগুলো বলে বিষণ্ণ মনে রুম থেকে বের হয়ে যায় তমাল। সাফিকাকে মারাটা ঠিক হয়নি, কিন্তু রাগ কন্ট্রোল করতে পারছিল না তমাল। সবাই কত আশা করে আছে যে তমাল সাফিকার খেয়াল রাখবে, আর ওই মেয়েটা 2 লাইন বেশি বোঝে।
যার কারণে এমনটা হয়ে গেল। তমালের নিজের ওপরেই প্রচুর রাগ হচ্ছে। তমাল চলে যেতে গালে হাত দিয়ে বসে থাকে সাফিকা। তমাল ওর সাথে কেন এমন করছে? না তো ওকে সহজ গ্রহণ করছে, আর না তো বর্জন করতে চাইছে। তমাল আসলে কি চায় বুঝতে পারে না সাফিকা। একজন মানুষের এত দ্রুত মুড সুইং হয় কিভাবে তা সাফিকার মাথায় আসে না। ঘুমাতে যাওয়ার আগে তমাল ভাবলো যে রিয়ার সাথে একবার কথা বলা উচিত। কাল রাত থেকে একবারও কথা হয়নি। মেয়েটা এতবার ফোন করছে, কিন্তু ফোন ধরে তমাল কি বলবে তাই বুঝতে পারছে না। তারপরেও কিছুটা দ্বিধা নিয়ে রিয়াকে কল করলো। রিয়া কল রিসিভ করেই যা বলল তা শোনার জন্য তমাল মোটেও প্রস্তুত ছিল না। বাহ তামাল, বিয়ে করে বউ নিয়ে খুব মজা করছো তাই না? আমাকে একবার জানানোর প্রয়োজনও মনে করলে না? অবশ্য আমাকে জানালে তো আর তোমার মনের আশা কখনো পূর্ণ হতো না। রিয়া, তুমি এসব কি বলছো? আমি বিয়ে করেছি এই কথা তুমি কি করে জানলে? কেন, আমাকে জানাতে চেয়েছিলে না নাকি? দুজনের জীবন নষ্ট করার দান্দায় ছিল মনে হয়। বাট তোমার সেই আশাটা আর কোনোদিন পূর্ণ হবে না। আমি সবটা জেনে গেছি। তুমি এতটা নীচ প্রকৃতির ছেলে তা আমার জানা ছিল না। আর তোমার চাচাতো বোনটাও তোমার মতোই ফার্স্ট, যেমন যেমন তেমন তেমন। তোমাদের জুটিটা বাংলাদেশের বেস্ট জুটি হওয়ার দরকার ছিল। দুশ্চরিত্র ছেলের জন্য একটা দুশ্চরিত্রাই মেড পারফেক্ট। তমাল এবার প্রচুর রেগে যায়। রিয়াকে একটা ধমক দিয়ে বলে, দেখো রিয়া, আমি তোমাকে ঠকাতে চাইনি। আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি সাফিকার চরিত্র নিয়ে কেন কথা বলছো? তুমি এসব জানলে কি করে? রাশেদ বলেছে, কাল তো নিজের চোখে সব দেখেছে আর নিজে কানে সব শুনেছে তোমাদের দুজনের কাহিনী। ওরকম মেয়ের জন্যই পুরো নারী জাতির বদনাম হয়ে যায়। অবশ্য মেয়েটাই বা কি করবে তোমাকে দেখে? আর কিছু বলার আগে তমাল রেগে গিয়ে রিয়াকে থামিয়ে দিয়ে বলে, আরেকবার সাফিকার চরিত্র নিয়ে কথা বললে আমি ভুলে যাব যে আমি তোমাকে ভালোবাসি। আমার ভাবতে অবাক লাগছে যে তুমিও আমাকে ভুল বুঝলে। আমি ভেবেছিলাম যে আর কেউ বিশ্বাস করুক বা না করুক, অন্তত তুমি আমাকে বিশ্বাস করবে। তুমি তো জানো আমি কেমন ছেলে, কিন্তু তুমিও অন্য সবার মতোই। কেন, তুমি কি ভেবেছিলে তুমি একটা মেয়ের সাথে নোংরামি করবে, তারপর কাহিনী করে তাকে বিয়ে করবে, আর আমি তোমাকে সদরে গ্রহণ করে নেব? এমনটা ভেবেছিলে তাই তো? কিন্তু তোমার সে আশায় ঘুরে বালি। আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার কথা স্বপ্নেও ভাববে না। তোমার মতো ছেলের সাথে কথা বলাও পাপ। কথাগুলো বলেই খট করে কলটা কেটে দেয় রিয়া। রাশেদ জানে যে তমাল কেমন ছেলে, তারপরেও ও রিয়াকে এসব কথা কি করে বলতে পারলো। কালকে রাশেদকে বলায় ভুল হয়েছিল, কিন্তু রাশেদ বলল আর রিয়া সেটাই বিশ্বাস করে নিল। এই চিনেছে রিয়া ওকে। ও ভেবেছিল যাকে এত ভালোবাসে সে অন্তত ওকে বুঝবে, কিন্তু রিয়া ওকে ভুল বুঝলো। এতদিন ও কাকে ভালোবেসেছে? ওর ভালোবাসা কি মিথ্যা ছিল? অন্তত আসল ঘটনা কি সেটা শুনে তারপর জাজ করতো তমালকে। কিন্তু ও রাশেদের মুখে শোনা কথাটাই বেশি গুরুত্ব দিল। রাগটাকে কন্ট্রোল করতে না পেরে হাতের ফোনটাই ছুঁড়ে ফেলে দিল। তা ছাদের ওপরে পড়তে ভেঙে ব্যাটারি আর কভারগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়লো চারদিকে। তারপর ভাঙা ফোনটাকে ওখানে ফেলেই রেখে ছাদ থেকে নিজের রুমের দিকে পা বাড়ালো। রাত হলে সব কথা যেন বেশি করে মনে পড়তে থাকে। এখন যেমন সাফিকার ওর বাড়ির কথা মনে পড়ছে খুব, সানিয়ার সাথে করা খুনসুটি, ওর মা বাবার সাথে মজা করা, গ্রামের মুক্ত পরিবেশে ঘুরে বেড়ানো, সব স্মৃতিরা যেন ভিড় করেছে। এসব ভাবতে চোখের কোণা থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ঘুম যেন আসতেই চাইছে না। তারপর একা রুমে আরো খারাপ লাগছে। তরির ওখানে গিয়েছিল, তাড়িয়ে দিল, বলল এখন থেকে রাতে ওর রুমে নট অ্যালাউ। অথচ তমালও অনেকক্ষণ হলো কোথায় যেন গেল বের হয়ে। মনে হলো খুব জরুরি কাজ আছে। তমাল রুমে এসে দেখলো যে সাফিকা ঘুমিয়ে পড়েছে। রিয়ার সাথে কথা বলে ভীষণ রেগে আছে তমাল। রুমে এসে সাফিকাকে দেখে ওর রাগটা দ্বিগুণ হয়ে গেল। যে মেয়েটা যেন ওর জীবনে এত সমস্যা সে আরামে ওর বিছানায় ঘুমোচ্ছে, এটা যেন ওর সহ্য করতে পারছে না। তমাল রুমে এসেছে বুঝতে পেরে সাফিকা চোখ খুলে বলল, কোথায় ছিলেন এতক্ষণ? কথাটা বলতে না বলতেই তমাল যেন তেলে বেগুনে জ্বলে উঠল। কেন? তোমাকে সেই কৈফিয়ত দিতে হবে নাকি? আমার জীবনটা তছনছ করে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছ, আবার আমার কাছেই কৈফিয়ত চাইছো? তোমাকে মানা করেছি না আমার পার্সোনাল লাইফে একদম ইন্টারফেয়ার করবে না? একটা কথা একবার বললে কানে যায় না? তোমার মুখটা দেখলেই আমার রাগে গা জ্বালা করে। নিজের ওই মুখটা আমার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করবে। আমি যতক্ষণ রুমে থাকি ততক্ষণ আমার আশেপাশে থাকবে না বেশি। তোমাকে দেখলেই আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। কথাগুলো বলে তমাল ব্যালকনিতে চলে গেল। সাফিকা বোবার মতো ওর দিকে তাকিয়ে আছে। ও তো শুধু জানতে চেয়েছিল যে এতক্ষণ কোথায় ছিল। এটা জানতে চাওয়াটা কি খুব বড় অপরাধ? সাফিকার নিজেরও প্রচুর রাগ।
এখানে আসার পর থেকে সবসময় রাগের আগুনটাকে ছাই চাপা দিয়ে রেখেছিল, কিন্তু এখন আর যেন তার চাপা থাকতে চাইছে না। তারপরও সাফিকা অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। একটু পরেই তমাল এসে ওর পাশে শুয়ে পড়ল। সাফিকা আর একটা কথাও বলছে না। তমাল সাফিকাকে বকা দেওয়ার পর নিজেই আবার অনুতপ্ত হয়। রিয়ার রাগগুলো সব সাফিকার ওপরে চাপিয়ে দিয়ে যেন ওর রাগটা অনেকটা কমে গেছে। তাই সাফিকার সাথে কিছুটা স্বাভাবিক হওয়ার জন্য বলল, তোমাকে আমি আবারও বলছি, আমার রাগ হয় এমন কোনো কাজ করবে না। আমি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি না। তারপরও এটুকু বলেই থেমে যায় তমাল, কারণ এখন সাফিকা এমন কিছু করেনি যার কারণে ও সাফিকাকে এত কথা শোনালো। তমালের এই স্বাভাবিক আচরণে সাফিকার রাগটা কমার বদলে আরো বেড়ে গেল। ও তমালের দিকে ঘুরে বলতে লাগলো, আমাকে আপনার কি মনে হয় বলুন তো? একটা পুতুল? আমাকে করুণা করে বিয়ে করেছেন, থাকতে দিচ্ছেন, তাই বলে কি আমি আপনার কেনা গোলাম হয়ে গেছি? যখন ইচ্ছা হবে ভালো ব্যবহার করবেন, যখন ইচ্ছা হবে খারাপ ব্যবহার করবেন। আমি কি মানুষ না নাকি? দুঃখ কষ্ট আমারও আছে। আপনি বারবার আমার জীবন তছনছ করার কথা বলছেন। আচ্ছা, আমি আপনার কি তছনছ করেছি বলতে পারবেন? আমি আপনার পরিবার থেকে আপনাকে আলাদা করে দিয়েছি, নাকি আপনার... এটুকু বলতেই তমাল নিজের রাগকে কন্ট্রোল করে বলল, তুমি এখনো বুঝতে পারছো না তুমি কি তছনছ করেছো, নাকি না বোঝার নাটক করছো? আমি রিয়াকে ভালোবাসতাম, শুনেছো এবার? আমি শুধু রিয়াকেই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু শুধুমাত্র তোমার জন্য। রিয়াও আমাকে ভুল বুঝলো, অন্য সবাই আমাকে ভুল বুঝেছে। এতে আমি যতটা না কষ্ট পেয়েছি তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট পেয়েছি আমি রিয়ার ব্যবহারে। ও আমাকে ভুল বুঝেছে, বুঝতে পারছো তুমি ব্যাপারটা? সাফিকা তমালের মুখে রিয়ার নাম শুনে যেন আকাশ থেকে পড়ল। ওর বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। তমাল ওকে পছন্দ করে না সেটাও মেনে নিয়েছিল, কিন্তু অন্য একটা মেয়ের জন্য সাফিকাকে এতগুলো কথা শোনাচ্ছে এটাও কিছুতেই মেনে নিতে পারছে না। ওর মন চাই চেক্ষুনি ছুটে গ্রামে চলে যেতে, যা হওয়ার হবে। ওখানে রিমন্ত বাইরে গেলে শুধু বিরক্ত করে, কিন্তু এখানে ঘরের মধ্যেও যে মানসিক চাপের শিকার হচ্ছে, না পারছে কাউকে বলতে আর না পারছে এসব আর সহ্য করতে। রুমের বাইরে ও চাচির কালো মুখ সহ্য করে আবার রুমের ভেতরে তমালের তিক্ততা ও আর নিতে পারছে না। আমাকে মাফ করবেন যে আমি না জেনে শুনে আপনার ভালোবাসার মাঝে ফাটল ধরিয়েছি। আমি না থাকলেই যদি আপনার সব সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে আমি আর সেটা বাড়াতে চাই না। আপনি কালকে যদি একবার আমাকে এই কথাটা জানাতেন যে আপনি কাউকে ভালোবাসেন, তাহলে আমি কখনোই আপনাকে বিয়ে করার জন্য রাজি হতাম না। আর বড় আব্বুর কথা রাখতে না হলে তো আমি... এটুকু বলেই থেমে যায় সাফিকা। ওর দু চোখ ভর্তি তমালের জন্য ঘৃণা জমে ওঠে। একটা মানুষকে এতটা বহুরূপী কেন হতে হবে? আজকে ওর বাবা মায়ের সাথে গ্রামে যেতে দিতে পারলেই হতো, তাহলে এত কথা শুনতে হতো না সাফিকাকে। এর মধ্যে তুমি আবার বাবাকে কেন টেনে আনছো? সাফিকা এখন কি করে বলবে যে তমালের বাবাই সাফিকাকেও জোর করেছিল তমালকে বিয়ে করার জন্য? কারণ সাফিকার পেছনে সবাই যেভাবে লেগে আছে তাতে উনি ভয়ে ছিল যে এখানেও যখন এত বাজেভাবে ওর বিয়েটা ভাঙলো, তার মানে যেখানে যা কেউ একজন আছে যে ওর ক্ষতি চায়। আর এর কারণে সাফিকাকে গ্রামে পাঠিয়ে সাহস পায়নি। হয়তো ওখানে ওর জন্য নতুন কোনো বিপদ অপেক্ষা করছে। কি হলো, এখন কিছু বলছো না কেন? হ্যাঁ, বড় আব্বুর কথাতেই আমি আপনাকে বিয়ে করেছি, কারণ তিনি আমাকে কোনো বিপদের মুখে ঠেলে দিতে চাচ্ছিলেন না। বাহ, আমার বাবাকে তো ভালোই হাত করে নিয়েছো। তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে নিজের ছেলেটাকেই জাহান্নামের দিকে ঠেলে দিলেন। আরে ভাই, কোনো ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দিলেই তো। এটুকু বলেই তমাল থেমে গেল। তমাল আর কিছু বলতে পারে না। সাফিকা বলতে থাকে, আমি কালকেই গ্রামে চলে যাব, ঘরবন্দি হয়ে থাকব। তবু এসব আমি আর সহ্য করতে পারছি না। একদিনেই আমি হাঁপিয়ে উঠেছি, এর পরের দিনগুলো কিভাবে কাটাবো এখানে? যে আমাকে ভরসা দিয়ে রেখে দিল, সেই যদি এমন করে, তাহলে... সরি, রিয়ার সাথে কথা বলে মন মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। কারোর সাথে রাগলে সেই রাগটা এখন থেকে আমার উপরেই ছাড়বেন বলে ঠিক করে ফেলেছেন মনে হচ্ছে। সরি বললাম তো। সরি দিয়ে সবকিছুর সমাধান হয় না মিস্টার তমাল। আর আপনি ভালোবাসার কথা বলছেন? যে ভালোবাসা একে অপরের প্রতি বিশ্বাসটাই নেই, তাকে আপনি ভালোবাসা বলছেন? যাকে ভালোবাসেন সেই যদি আপনাকে বিশ্বাস না করে, তাহলে সেই ভালোবাসার কি মূল্য থাকতে পারে? তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ধোঁকা দিলে তুমি কি করতে? তুমি কি তাকে ভুল বুঝতে না?
এমনি এমনি মাফ করে দিতে তাকে? আপনি কি সত্যি কোনো ভুল করেছেন? আপনি তাকে সত্যটা বলার পরেও যদি আপনাকে বিশ্বাস না হয়, তাহলে একবার অন্তত সত্যটা যাচাই করা উচিত ছিল। আপনি কেমন ছেলে তা ওই মেয়েটার ভালো করেই জানার কথা। এত বড় একটা জঘন্য কাজ আপনি করতে পারতেন না, সে এত তাড়াতাড়ি কি করে বিশ্বাস করে নিল? তমাল আর কিছু না বলে একদম চুপ হয়ে গেল। সাফিকাও চুপ হয়ে যাওয়ায় রুমে পিনপতন নীরবতা বিরাজ করতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে সাফিকা ওর চাচির সাথে নাস্তা বানাচ্ছে। ওর চাচি ওর সাথে একটা কথাও বলছে না। সাফিকা ব্যাপারটা হজম করার চেষ্টা করছে। তরি নাস্তা করে কলেজে চলে গেছে। তমাল আর ওর বাবাও অফিসে চলে গেছে। সাফিকার চাচি নিজের রুমে আছেন। সাফিকা সেখানে গিয়ে সাহস পাচ্ছে না। নিজের রুমে একা একা দম বন্ধ হয়ে আসছে সাফিকার। বিয়ের আগে সারাদিন ওর চাচির আশেপাশেই থাকতো, সময় কেটে যেত। কিন্তু এই বিয়েটা যেন ওর জীবনে অমানিসা হয়ে ঘিরে ধরেছে। দুপুরেও চুপচাপ তমলের মায়ের সাথে সাফিকা রান্নাবান্না করলো। তারপর নামাজ কালাম পড়ে তরির সাথে দুপুরের খাবার খেলো। তরি দুপুরের দিকে কলেজ থেকে ফেরায় সাফিকা যেন দেহে প্রাণ ফিরে পেল। তরির সাথে কথা বলে সাফিকা নিজেকে একটু হালকা মনে হয়, ভালো লাগা কাজ করে। তমালও আজ সকালে ওর সাথে একটা কথাও বলেনি। ও চাচা অবশ্য ওর চাচিকে বারবার সাবধান করে দিয়ে গেছে যেন সাফিকার সাথে কোনো ঝামেলা না করে। সাফিকা বুঝতে পারছে না যে এভাবে আর কয়দিন চলবে। একদিনেই ও অতিষ্ঠ হয়ে উঠেছে। এভাবে চলতে থাকলেও পুরোপুরি পাগল হয়ে যাবে যে। তমাল ফোন আর সিম দুইটাই চেঞ্জ করেছে। নতুন সিম থেকে রিয়াকে আরও একবার কল করেছিল দেখা করে সবটা বলার জন্য, কিন্তু রিয়া ওর কোনো কথা না শুনে কল কেটে দিয়েছে। তমালের সাথে ও আর কথা বলতে চায় না, এটাই স্বাভাবিক। একদিক দিয়ে দেখতে গেলে তমাল তো রিয়াকে ধোঁকা দিয়েছে, আর একজন ধোঁকাবাজের সাথে কেই বা সম্পর্ক রাখতে চায়, তার উপর ও আবার বিবাহিত। সাফিকাকে দেখলেই তমালের রিয়ার কথা মনে পড়ে যায়, রাগ উঠে যায়, কিন্তু অনেক কষ্টে রাগগুলোকে কন্ট্রোল করে। সাফিকাও নিজেকে যথাসম্ভব তমালের থেকে দূরে রাখার চেষ্টা করে। তুষার সেই সকালে নাস্তা করে বের হয় আর অনেক রাতে বাসায় ফেরে। সাফিকার বিষণ্ণ মুখটাও দেখতে পারে না। ও বুঝতে পারে যে সাফিকা তমালের সাথে সুখে নেই, তারপরেও কিছু করতে পারে না। সবাই জানে যে পরিস্থিতির মুখে পড়ে তুষার সাফিকাকে বিয়ে করতে চেয়েছিল। কেউ যদি এটা জানতে পারে যে তুষার সাফিকাকে পছন্দ করত, তাহলে ব্যাপারটা সাফিকার জন্য আরও জটিল হয়ে যাবে। এভাবেই কেটে যায় 2 মাস। সাফিকা, তমাল আর তুষারের জন্য এই 2 মাস যেন 2 বছরের মতো। সাফিকা এখনো জানতে পারেনি যে ওর বিয়ে ভাঙার পেছনে কে ছিল। এর মধ্যে তমালকে একবার জিজ্ঞেস করেছিল, ও কিছু জানায়নি। তমালের দিনগুলো বিষময় হয়ে উঠেছে। ওর সাথে সাথে ও সাফিকার জীবনটাও বিষিয়ে তুলেছে। রিয়া বিয়ে করে নিয়েছে, স্বামীর সাথে প্রতিদিন ছবি আপলোড দেয়, যা তমালকে আরও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। রিয়ার সাথে কথা বলার পর থেকে তমাল আর রাশেদের সাথে কথা বলেনি। আজ কি মনে করে রাশেদের অফিসে চলে গেল দেখা করতে। তমালকে দেখে রাশেদ হাসি মুখে বলল, কি ব্যাপার, বিবাহিত জীবন কেমন যাচ্ছে? তমাল রাশেদের সামনে চেয়ারে বসে কোমল স্বরে বলল, তুই এমনটা কেন করলি? কেন মিথ্যে বললি? কারণ আমি রিয়াকে ভালোবাসতাম। আমার আর রিয়ার মাঝখানে তুই চলে এসেছিলি। আমি প্রপোজ করার আগেই তুই ওকে প্রপোজ করে দিস, আর রিয়াও রাজি হয়ে যায়। এর আগে অনেক চেষ্টা করেছি তোদের ব্রেকআপ করানোর জন্য, কিন্তু পারিনি। এইবার এমন এক চাল দিলাম, সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। শুধু রিয়াকেই নয়, সবাইকে মিথ্যা আমিই বলেছি। চালটা যে এভাবে কাজে লেগে যাবে বুঝতে পারিনি। তুই রিয়াকে পাওয়ার আর কোনো সুযোগই রাখলাম না। এখন রিয়া সত্যিটা জানলেও কোনো লাভ নেই। তুইও বিবাহিত আর রিয়াও। আমি রিয়াকে পাইনি, তোকেও পেতে দিলাম না। ওর কথা শুনে তমালের প্রচন্ড রাগ হতে লাগলো। যাকে ও নিজের ভাইয়ের মতো ভাবে, সেই ওকে এতটা ঘৃণা করে। ও কখনো কল্পনাও করতে পারেনি যে রাশেদ রিয়ার জন্য ওর সাথে এমনটা করবে। তার মানে এসবের পেছনে রাশেদ ছিল। ওর আর রিয়ার কারণে সাফিকার জীবনটা নষ্ট হয়ে গেল, আর ও নিজের জীবনের জন্য সাফিকাকে দোষারোপ করে যাচ্ছিল। সাফিকা সত্যিটা জানতে পারলে কি ওকে ক্ষমা করবে? কিন্তু এতে তো ওর কোনো রাহাত নেই। রাশেদের কথা শুনে খেপে গিয়ে তমাল ওকে মারার জন্য হাত তুলল, কিন্তু রাশেদ তমালের হাতটা খপ করে ধরে ফেলল। তারপর আস্তে আস্তে ওর কানের কাছে মুখ নিয়ে বলল, আমাকে মারলেই কি সব কিছু ঠিক হয়ে যাবে? রিয়াকে তো আর পাবি না, তবে যাকে পেয়েছিস সে তো রিয়ার চেয়েও সুন্দরী। তোর তো ভাগ্য খুলে দিয়েছি রে আমি। ওরকম রূপবতী বউ কজনার কপালে জোটে বল? তমাল নিজের রাগটাকে কন্ট্রোল করে বলল, সাফিকার সম্পর্কে আর একটা কথাও বলবি না। তোর মতো মানুষের মুখে ওর মতো নিষ্পাপ মেয়ের নাম মানায় না। রাশেদ মুস্কি হেসে বলল, বাহ, বউকে অনেক ভালোবাসিস মনে হচ্ছে। তাহলে তো রিয়ার কথা এতদিনে ভুলে যাওয়ার কথা। আমি তো ভাবলাম যে
আমাকে থ্যাঙ্কস দিতে এসেছিস। ওফ সরি, তুই তো এর আগে জানতিই না যে এসব কিছুর পেছনে আমিই ছিলাম। এখন সত্যিটা লুকিয়ে কোনো লাভ নেই, তাই বলে দিলাম। আর কি যে আনন্দ লাগছে। তুই আমাকে কখনো বন্ধু ভাবিসনি, তাই না? ভাবতাম, তবে রিয়ার সাথে রিলেশনের আগে সবচেয়ে কাছের মানুষ ভাবতাম তোকে, নিজের ভাইয়ের মতো। কিন্তু রিয়াকে যখন প্রপোজ করলি তখন থেকে তুই আমার শত্রু হয়ে উঠেছিলি। আর তোর চাচাতো বোনের বিয়েতে আমাকে জড়িয়ে আরো বড় ভুল করেছিলি। তাদেরকে তোর সম্পর্কে মিথ্যেগুলো আমিই বলেছিলাম, তারা বিশ্বাস না করে কোথায় যাবে বল? কলটা তো তোর নাম্বার থেকেই করেছিলাম। তোর বাবা কি এমনি এমনি তোর সাথেই সাফিকার বিয়ে দিতে চাইছিল? কারণ তিনি তো এটাই জানেন যে কলটা তুইই করেছিলি। বলে আবার হাসতে লাগলো রাশেদ। তমাল রাগে কথা বলার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে। নিজের হাতটা মুঠো করে জোরে করে রাশেদের টেবিলে মারতেই টেবিলের ওপরের কাঁচটা টুকরো হয়ে গেল, আর তমালের হাতের মধ্যেও কাচের কয়েকটা টুকরো বিঁধে গেল। ওই অবস্থাতেই তমাল রাশেদের অফিস থেকে বের হয়ে গেল, আর শেষ একটা কথাই বলল, কাজটা তুই মোটেও ঠিক করিসনি রাশেদ। এই পাপের শাস্তি তোকে পেতেই হবে। এতগুলো জীবন নষ্ট করে তুই কখনো সুখী হতে পারবি না। রাশেদ ওর কথা শুনে তখনও হাসছে আর বলল, ক্যাশটা না হয় আমি পাল্টে নেব, কিন্তু তোর জীবনটা তো আর তুই পাল্টাতে পারবি না। রাশেদের ওখান থেকে বের হয়ে তমাল হাতের ব্যান্ডেজ করে বাসায় চলে গেল। অফিস থেকে আজ দুপুরেই বের হয়েছিল, তাই আজ তাড়াতাড়ি বাসায় ফিরল। আর অফিসে যাওয়ার মুড ছিল না। সাফিকা খাওয়া দাওয়া শেষে একটু শুয়েছিল। তরি কোচিংয়ে গিয়েছে। তমলের মা নিজের রুমে শুয়ে আছেন। তুষার বাসায় নেই। কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে গেল সাফিকার। এই সময়টাতে সাধারণত কেউ আসে না। ঘুম চোখে সাফিকার দরজা খুলতেই অবাক হয়ে গেল। তমলের ডান হাতে ব্যান্ডেজ দেখে আরও অবাক হয়ে গেল। সাফিকা দরজা বন্ধ করে অস্থির হয়ে বলল, আগে রুমে যেতে দেবে নাকি এখানেই জেরা করতে থাকবে? তমালের এই কথা শুনে সাফিকা একদম চুপ হয়ে গেল। তমাল ঠিক করে নিয়েছে, আজ থেকে সাফিকার সাথে আর কখনো খারাপ ব্যবহার করবে না। রিয়া যদি বিয়ে করে নিয়ে ভালো থাকতে পারে, ও কেন পারবে না? এখানে রিয়ার যেমন কোনো দোষ নেই, তেমনি সাফিকা বা তমালেরও কোনো দোষ নেই। তাহলে ও কেন শুধু শুধু সাফিকাকে কষ্ট দেবে? ও নিজের জন্য সাফিকার জীবনটা নষ্ট হতে দেবে না। রুমে ঢুকে নিজের মেজাজটাকে একটু ঠান্ডা করে সাফিকাকে উদ্দেশ্য করে বলল, এক গ্লাস ঠান্ডা পানি দিতে পারবে? খুব পিপাসা পেয়েছে। তমাল এই প্রথম নিজে থেকে সাফিকার কাছে কিছু চাইলো। সাফিকা খুশি মনে দৌড়ে চলে গেল পানি আনতে। পানি এনে তমালকে দিতেই ও বলল, থ্যাঙ্কস। সাফিকা অবাক হয়ে বলল, কেন? আমার জীবনে আসার জন্য। তমালের কথাটা শুনে সাফিকা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। অবাকের চরম সীমায় পৌঁছে গেল। নিজের কপালে হাত দিয়ে দেখতে লাগলো যে ও কোনো ঘোরের মধ্যে আছে কিনা, ও অসুস্থ কিনা। কিন্তু ও পুরোপুরি ঠিক আছে বুঝতে পেরে ধপ করে বিছানার ওপরে বসে পড়ল। তারপর উঠে গিয়ে তমালের কপালে হাত দিয়ে দেখলো যে ও সুস্থ আছে কিনা। তারপর অবাক হয়ে বলল, আপনি কি অসুস্থ নাকি মাথায় আঘাত লেগেছে? ড্রিঙ্কস করেননি তো? কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? তমাল সাফিকাকে এই প্রথম নিজের বুকে টেনে নিয়ে বলল, তুমি এত অস্থির কেন হচ্ছ? আমি ঠিক আছি। আমি সজ্ঞানে এই কথাটা বলেছি। সত্যি আমি ধন্য যে তোমার মতো কাউকে আমার জীবনে পেয়েছি। আমার জন্য তোমার অনেক কষ্টে কেটেছে এই কয়দিন। আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না। তমালের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে সাফিকা। খুশিতে যেন আত্মহারা হয়ে গেছে ও। চোখের কোণ বেয়ে এক ফোঁটা সুখের নোনা জল গড়িয়ে পড়ল। তবে তমালের এই আকস্মিক পরিবর্তনে কিছুটা ভয়ও আছে সাফিকা। তমাল কি সত্যি রিয়াকে ভুলে ওকে আপন করে নিয়েছে, নাকি ওর মুড সুইংয়ের জন্য এমনটা করছে? দেখা যাবে। এখন নিজেই বুকে টেনে নিচ্ছে, একটু পরে আবার ওকে ছুঁড়ে ফেলে দেবে। এসব কথা মনে হতেই তমালের বুক থেকে যেন ছিটকে পড়ল সাফিকা। সাফিকার এমন কথায় তমালের হাতে আঘাত লাগলো, আর ও ব্যথা পেয়ে বলল, কি করছো? হাতে লাগছে তো। সাফিকা তমালের হাতটা নিজের হাতের মুঠির মধ্যে নিয়ে বলল, সরি, আমি বুঝতে পারিনি। আসলে আপনার এমন ব্যবহার দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। তমাল মুচকে এসে বলল, হাতে কি হয়েছে তা শুনবে না? নাকি আমার কোনো কিছু নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই? সাফিকা আমতা আমতা করে বলল, আপনি তো রিয়াকে ভালোবাসেন, তাই। আর একবার আমাদের মাঝে কারো নাম নিবে না। আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। এখন এটাই সত্য। আমি আমার অতীতগুলোকে মনে করে তোমার জীবনটাকে শেষ করে দিতে পারি না। করুণা নাকি ভালোবাসা? তোমার যেটা মনে হবে সেটাই। আমি তো কারো করুণার পাত্রী হয়ে থাকতে চাই না।
আমি কারোর করুণা নয়, ভালোবাসা চাই। আশা করি বুঝতে পেরেছেন। তমাল কি বলবে বুঝতে পারছে না। ভালোবাসা কি এত সহজে হয়? ও কি সত্যিই সাফিকাকে ভালোবাসে, নাকি করুণার বশে ওকে ভালোবাসতে চাইছে? ও নিজেও বুঝতে পারছে না। কিন্তু ও আর সাফিকাকে কষ্ট দিতে চাচ্ছে না, তাই কোনো কিছু না ভেবেই বলে দিল ভালোবাসি। কথাটা শুনে সাফিকা কান্না করতে করতে তমালের বুকে ঝাঁপিয়ে পড়ল। তারপর বলল, আমি জানতাম আপনি একদিন না একদিন আমাকে ঠিক মেনে নেবেন। বিয়ের বন্ধনটা যে এমনই শক্ত বন্ধন, যা নির্দয়ের মনেও ভালোবাসা সঞ্চার করে দেয়। এটা যে পবিত্র একটা বন্ধন, বিশ্বাস করুন। আমার এতদিনের সব কষ্টগুলো হাওয়ায় মিলিয়ে গিয়েছে আপনার একটা কথাতেই। কথা দিন আর কখনো আপনি আপনার সিদ্ধান্ত বদলাবেন না, আর কখনো আমাকে কষ্ট দেবেন না। তমাল ভাবতেই পারেনি যে সাফিকা ওকে এত সহজে গ্রহণ করে নেবে। ও ভেবেছিল যে সাফিকাকে মানাতে ওকে অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক খারাপ ব্যবহার করেছে এই কয়েকদিনে। তমাল সাফিকাকে নিজের বুকে আরও শক্ত করে চেপে ধরে বলল, কথা দিচ্ছি আর কখনো তোমাকে কষ্ট দিব না। তোমার ভালো থাকাই আমার ভালো থাকা, তোমার খুশি আমার খুশি। আর আমার দুঃখগুলো, কষ্টগুলো, সেগুলোর ভাগ নেবেন না। তবে আমি তোমার জীবনে দুঃখ কষ্টটাকে আর আসতে দিব না। আমি চাই আর কোনো কষ্ট যেন তোমাকে ছুতে না পারে। তমাল যেমন ভাবতে পারেনি যে সাফিকা এত তাড়াতাড়ি সব মেনে নেবে, তেমনই সাফিকাও ভাবতে পারেনি যে তমাল ওকে এত তাড়াতাড়ি ভালোবেসে ফেলবে। সন্ধ্যা থেকে তমালের ভীষণ জ্বর, বিছানা ছেড়ে উঠতে পারছে না। একে তো হাতের ব্যথা, তার উপরে জ্বর। দুপুরেও কিছুই খায়নি, বলেছে যে দুপুরে বাইরে খেয়ে এসেছে। রাতের তুষার ওষুধ এনে দিল, সাফিকা স্যুপ বানিয়ে খাইয়ে দিল, তারপর ওষুধ খাইয়ে দিল, তবুও জ্বর কমার নাম নেই। রাতের সাথে সাথে জ্বরও যেন বাড়ছে। সাফিকা একটা টুল নিয়ে তমালের মাথার কাছে বসে জলপট্টি দিয়ে দিচ্ছে। যতক্ষণ জলপট্টি দিচ্ছে ততক্ষণ একটু নীরব থাকে তমাল। জলপট্টি দেওয়া বন্ধ করলে তমাল ছটফট করতে থাকে। সাফিকা নিজের ঘুম বাদ দিয়ে তমালের কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। বারবার ঘুমে ঢুলে পড়ছে সাফিকা, তারপরেও রাত জেগে তমালের সেবা করে যাচ্ছে। জ্বরে তমালের যেন কোনো হুঁশ নেই, মরার মতন পড়ে আছে। মাঝরাতের দিকে তমালের হুঁশ ফেরে, জ্বর কিছুটা কমেছে, তবে শরীরটা ভীষণ দুর্বল। উঠে বসার মতো শক্তিটুকুও যেন নেই। ও দেখে যে ওর পাশেই বিছানার ওপর হাতের ওপর মাথাটা দিয়ে ঘুমিয়ে আছে সাফিকা। সাফিকার মুখটা আজ ভালো করে খেয়াল করে তমাল। কি যেন এক মায়ায় আচ্ছন্ন হয়ে আছে সাফিকার মুখটা, যা তমালকে বারবার আকর্ষণ করছে। এতদিন এই মায়ায় কেন পড়েনি তমাল? নাকি এতদিন সাফিকাকে কখনো ভালো করে দেখেইনি? তমাল বিছানা থেকে নামতে গিয়ে আবার বিছানার ওপর বসে পড়ে। শরীরটা যেন উঠতে সায় দিচ্ছে না। সাফিকাকে ডাকতে গিয়েও ডাকে না তমাল। পুরোপুরি হুঁশ না থাকলেও তমাল এটা বুঝতে পেরেছে যে সাফিকা নিজের ঘুম বাদ দিয়ে সারা রাত ওর সেবা করেছে। সাফিকার কপালের ওপর থেকে চুলগুলো সরাতেই তমালের হাতে স্পর্শ পেয়ে ঘুম ভেঙে যায় সাফিকার। সাফিকা এক লাফে টুল থেকে উঠে পড়ে, তারপর তমালের সামনে গিয়ে ওর কপালে হাত দিয়ে দেখে যে জ্বর অনেকটা কমে গেছে। তমাল হেসে ফেলে, তারপর বলে, আমি ঠিক আছি। বিছানায় শোয়া বাদ দিয়ে তুমি টুলের উপরে কেন ঘুমাচ্ছিলে? সাফিকা তমালের কপাল থেকে হাত সরিয়ে নিয়ে বলতে থাকে, না মানে, কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আপনার এখন কেমন লাগছে? বিছানা থেকে উঠেছেন কেন? আমার এখন একটু ভালো লাগছে। বউয়ের সেবায় স্বামী সুস্থ না হয়ে পারে? আমি তো ভাবলাম যে ভয়ে তুমি আমার পাশে শওনি, আমার জ্বরটা যদি তোমারও হয়ে যায়। বলে আবার হাসতে থাকে তমাল। সাফিকা লাজুক একটা হাসি দিয়ে বলে, জ্বর কি ছোঁয়াচে রোগ নাকি যে আপনার পাশে থাকলেই আমারও হয়ে যাবে? আর সেই ভয় থাকলে রাত জেগে কি আর আপনার সেবা করতাম নাকি? জ্বর হলে কি মানুষ মারা যায় নাকি? সামান্য জ্বরেই যদি তুমি এত সেবা যত্ন করো, তাহলে বড় কোনো অসুখ হলে তো আর সেবাই করতে চাইবে না। সব সেবা এখনই দিয়ে দিবে মনে হচ্ছে। আপনি এত রাতে বিছানা থেকে উঠেছেন কেন? দেখেছো, তোমার সাথে কথা বলতে গিয়ে বাথরুমে যাওয়ার কথাও ভুলে গেছি। এই সাহায্যটা আশা করি করবে। বলুন, আমি নিয়ে যাচ্ছি। বলে সাফিকা তমালের হাতটা ধরে বাথরুমের ভেতরে নিয়ে যায়। তারপর ও বের হয়ে আসে আর ভাবতে থাকে যে তমাল সত্যি একা যেতে পারছিল নাকি ইচ্ছে করে ওকে নিয়ে যেতে বলল। তমাল বাথরুম থেকে বের হওয়ার পর সাফিকা আবার ওর হাত ধরে বিছানা পর্যন্ত নিয়ে আসে। তারপর বিছানায় শুয়ে তমাল পেটে হাত দিয়ে বলতে থাকে, জ্বর তো চলে গেছে, কিন্তু পেটের মধ্যে যে ইঁদুর ছুঁচোগুলো দৌড়াচ্ছে সেগুলো তাড়াতে পারলে আরও ভালো হতো। কিন্তু
এত রাতে কাউকে বিরক্ত করতে চাচ্ছিলাম না। কথাটা বলে তমা সাফিকার দিকে তাকায়। সাফিকা তমালের কথার মানে বুঝতে পেরে বলে, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আসছি। বলে সাফিকা রুম থেকে বের হয়ে যায়। তমা সাফিকাকে উদ্দেশ্য করে বলে, দেখো ফ্রিজে যা থাকে তাই নিয়ে আসো, একটা কিছু হলেই চলবে। সাফিকা ফ্রিজ খুলে দেখে যে ঠান্ডা ভাত আর তরকারি আছে, আর বাকি যা আছে সব ঠান্ডা। এত রাতে এগুলো গরম করার চাইতে গরম কিছু রান্না করাই ভালো। সাফিকা রান্নাঘরের দরজাটা বন্ধ করে দেয় যেন কারোর কোনো অসুবিধা না হয়। এত রাতে সবাই ঘুমোচ্ছে। তারপর নুডলস সেদ্ধ করে ফ্রিজ থেকে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে আর ডিম দিয়ে নুডলসটা রান্না করে তমালের জন্য নিয়ে যায়। সাফিকা রান্নাঘর থেকে বের হতে দেখতে পায় যে তুষার ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খাচ্ছে। দুজন দুজনকে দেখে চমকে যায়। তারপর তুষার সাফিকার দিকে এগিয়ে গিয়ে বলে, এত রাতে তুমি রান্না করে কি করছো? সাফিকা আমতা আমতা করে বলল, আপনার ভাইয়ের ক্ষুধা পেয়েছে তাই, আসলে রাতেও কিছু খাইনি। এখন কি অবস্থা ভাইয়ার? জ্বর কি কমেছে? হ্যাঁ, এখন একটু সুস্থ। তাই বলে তুমি এত রাতে রান্না করবে? ভাইয়ার কি জ্ঞান কাণ্ড বলে কিছু নেই? এত রাতে তোমার রান্না করতে পাঠিয়েছে? সাফিকা তাড়াতাড়ি করে তুষারকে বলতে থাকে, আরে উনি কিছু রান্না করতে বলেনি, আমি রান্না করলাম। ভাবলাম ঠান্ডা খাবার খাওয়ার থেকে কিছু রান্না করে দিই। ফ্রিজে কি খাবার নেই নাকি? গরম করে দিলেও তো হয়, আবার রান্না করতে হবে? আস্তে। এ কথা বলতে না বলতেই সাফিকা দেখতে পায় যে তমাল রুম থেকে বের হয়ে এসেছে। সাফিকা ওর হাতের ট্রেটা পাশের টেবিলের উপর রেখে তমালের দিকে এগিয়ে যায়। তমাল তুষারকে দেখে জিজ্ঞেস করে, তুই এত রাতে এখানে কি করছিস? আমি পানি খেতে এসেছিলাম, দেখলাম সাফিকা এত রাতে রান্না করছে। তা তুমি এখানে কি করছো? হ্যাঁ আমি ঠিক আছি, তোকে না বলেছি সাফিকাকে এখন থেকে ভাবি বলবি? আগে যাই বলতি না কেন, এখনও তোর ভাবি, সো ভাবি বলবি। তারপর সাফিকাকে উদ্দেশ্য করে বলল। আর তুমি এত রাতে আবার কি রান্না করতে গিয়েছো? তুষার আর কিছু না বলে ওখান থেকে চলে গেল। সাফিকা তমালকে ধরে রুমে নিয়ে যেতে যেতে বলল, আপনি আবার বিছানা থেকে নেমেছেন কেন? আমি তো যাচ্ছি। আমি কি তোমাকে রান্না করতে বলেছি নাকি? আচ্ছা, কথা না বলে চুপচাপ এখানে বসুন, আমি খাবারটা নিয়ে আসি। তারপর নুডলস এনে চামচ দিয়ে তমালকে খাইয়ে দিতে লাগলো সাফিকা। তমাল চামচটা সাফিকার মুখের দিকে দিয়ে বলল, আমি একাই খাবো নাকি? তুমিও খাও, এত কষ্ট করে রান্না করলে একটু টেস্ট করে দেখবে না? সাফিকা নিজের মুখ সরিয়ে নিয়ে তমালকে বলল, আমি তো রাতে খেয়েছি, আপনি খান, আর আমার রান্নার টেস্ট আমার জানা আছে। তমাল জোর করে সাফিকাকে খাইয়ে দিয়ে বলল, আমার সাথে খাও এখন। আমার বউয়ের হাতে রান্না যে এত সুস্বাদু তা তো আগে জানতাম না। সাফিকা মুখের খাবারটা শেষ করে নিয়ে বলল, আগে কি আমাকে বউ ভেবেছেন? আমাকে তো শুধুমাত্র একটা সমস্যা মনে করেছেন, আর সমস্যা মানেই তো বিরক্তিকর জিনিস। ওকে, নেক্সট টাইম আমার বউকে বউ হিসেবেই দেখব, আর তার সব দিকেই খেয়াল রাখবো। এখন এটাই যে আমার দায়িত্ব। এতদিন তো কোনো অন্ধকারে ডুবেছিলাম, আজ আলোর দিশা খুঁজে পেয়েছি। সেই আলোয় আমি আমাদের বাকি জীবনটা আলোকিত করে নিতে চাই। খাওয়া শেষ করে সাফিকাও তমালের পাশে শুয়ে পড়ল। তমালের জ্বর কিছুটা কমলেও ওর শরীরের উত্তাপ সাফিকা অনুভব করতে পারছিল। সকালে তমাল অনেকটা সুস্থ হয়ে উঠলেও তমালের মা বাবা ওকে অফিসে যেতে বারণ করলো। তমালও অফিস থেকে একদিনের ছুটি নিয়ে নিল। ওর হাতে কি হয়েছিল তা এখনও কেউ জানে না। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে কেউ কিছু জানতেও চায়নি। ব্যাপারটা তমালের জন্য ভালোই হয়েছে, না হলে সবাইকে মিথ্যা বলতে হতো। সত্যিটা তো আর বলা যাবে না। হাতে ড্রেসিং করানোর জন্য তমাল হাসপাতালে যাবে শুনে সাফিকা ওর পিছু নিল। তমালের অনিচ্ছা সত্ত্বেও সাফিকার অনুরোধ ফেলতে পারল না। সাফিকা আজ প্রথম তমালের সাথে বাইরে বের হয়েছে। এক রিকশায় দুজন পাশাপাশি বসেছে। এ যেন এক অন্যরকম অনুভূতি। পাশাপাশি বসেছে, সাফিকার স্বপ্নগুলো যেন পূরণ হতে চলেছে এক এক করে। তমালের সাথে রিকশায় যেতে ভালোই লাগছে ওর কাছে। তমাল রিয়ার সাথে অনেকবার অনেক জায়গায় ঘুরেছে, তবে আজ সাফিকার সাথে ঘুরতে ওর অন্যরকম ভালো লাগছে। যদিও ওরা ঘুরছে না, ডাক্তারের কাছে যাচ্ছে, তারপরেও এটাকেও এক ধরনের ঘোরাঘুরি মনে হচ্ছে। ডাক্তার দেখানো শেষে ওষুধ নিয়ে ওরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিল। সাফিকা এর আগে শহরে তেমন একটা আসেনি, আসলেও কিছু ঘুরে দেখেনি। আজ তমালের সাথে বের হয়ে মনে হচ্ছে সারা শহর একদিনেই ঘুরে শেষ করে দেবে। তমাল অসুস্থ না হলে সাফিকা আজকে ওকে নিয়ে ঘুরতে বলতো, কিন্তু এখন এই কথা বলাটা ঠিক হবে না। তমাল হয়তো সাফিকার মনের অবস্থাটা বুঝতে পেরেছিল, তাই রিক্সাওয়ালাকে বলল পাশের একটা রিসর্টে নিয়ে যাওয়ার জন্য। তমালের মুখে রিসর্টের কথা শুনে সাফিকা খুশিও হলো, আবার কিছুটা অবাক হলো। তারপর বলল, বাসায় যাবেন না? এখন আবার রিসোর্ট কেন? আপনি না অসুস্থ? তুমি এত কথা বলো কেন? আমি কি অনেক অসুস্থ নাকি?
হাতে একটু লেগেছে আর কি। আচ্ছা, আপনার হাতটা কাটলো কিভাবে? তমাল যেন এই ভয়টাই পাচ্ছিল। এখন সাফিকাকে কি উত্তর দেবে। তারপর অনেক ভেবেচিন্তে বলল, আমার অফিসের টেবিলটা ভেঙে গিয়েছে, ওইটার কাচের টুকরো হাতে লেগেছিল, তাই আর কি। আপনার হাতে কি করে লাগলো? কিভাবে আবার? আমার হাতটা ওখানেই ছিল। আচ্ছা চলো, আমরা চলে এসেছি রিসর্টে। তারপর দুজনে অনেক মজা করলো। দুপুরের কিছুটা পরে বাসায় ফিরতেই তমালের মা তমালের দিকে এগিয়ে এসে বলল, দেখি বাবা, তুই ঠিক আছিস তো? ডাক্তার দেখাতে এত সময় লাগে, কোথায় ছিলি তোরা? তমাল ওর মাকে শান্ত করে বলল, মা তুমি একটু বেশি চিন্তা করছো, আমি তো ঠিক আছি। আমি সাফিকাকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, সারাদিন বাসার মধ্যে বন্দি থাকে। ওর মা অনুশোচনার সুরে বলতে লাগলো, ঘরে বন্দি তো আমিও থাকি, কই আমার কথা তো কেউ কখনো এভাবে চিন্তা করে না। আর বউ আসতে না আসতেই বন্দি হয়ে গেল। মা তুমি বিষয়টাকে অন্যভাবে কেন নিচ্ছ? সাফিকা গ্রাম থেকে এসেছে, এমন পরিবেশে থেকে ও অভ্যস্ত নয়। আর তাছাড়া ওর উপর দিয়ে যা ধকল যাচ্ছে তোমার বোঝা উচিত। তুমি ওকে একটু সাপোর্ট করবে তা নয়, তুমি ওর উপরে আরো প্রেশার ক্রিয়েট করছো। তুমি কেন ওকে আপন করে নিতে পারছো না? সাফিকা তমালের হাত ধরে ওকে শান্ত করানোর চেষ্টা করলো। আপনি চাচিকে এসব কি বলছেন? চুপ থাকুন, চাচি আমাকে অনেক ভালোবাসে। আপনি শুধু শুধু ভুল বুঝছেন। তমালের মা সাফিকাকে উদ্দেশ্য করে বলল, আমার ছেলেটাকে তো হাত করে নিয়েছিস, আর স্বামীকে তো অনেক আগেই হাত করে রেখেছিস। আমাকে হাত করা অত সহজ নয়। বলে উনি ওখান থেকে চলে গেলেন। তমাল নিজের মাকে বোঝানোর ব্যর্থ হয়ে সাফিকার সাথে রুমে চলে গেল। সাফিকার মনটা খারাপ হয়ে গেল। ওর জন্য ওর চাচি তমালকে ভুল বুঝছে, আর তমালেরও ওর মায়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে চলতে দেওয়া যায় না। সানিয়া আজ ফোন করে জানালো যে সাফিকার বিয়ে হয়ে গেছে শুনে রিমন নাকি আবার বিদেশে চলে গেছে। কথাটা শুনে সাফিকা যেন খুশিতে লাফিয়ে উঠল। তমাল অনেকদিন পর সাফিকাকে এত খুশি দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আজ এত খুশি? সাফিকা খুশিতে তমালকে জড়িয়ে ধরে বলল, ওই রিমন ইডিয়েটটা আমার বিয়ের কথা শুনে আবার বিদেশে চলে গেছে। আমার কি যে আনন্দ লাগছে, আমি আবার বাড়ি যেতে পারবো, আনন্দে ঘুরে বেড়াবো। ভাবতেই ভালো লাগছে। তমাল সাফিকার কাঁধে হাত রেখে বলল, আমাকেও নেবে নাকি একাই পারি জমাবে? তমালের কথা শুনে সাফিকা যেন মেঘ না চাইতে জল পেয়ে গেল। খুশির পরিমাণ দ্বিগুণ করে বলল, আপনি যাবেন আমার সাথে? তুমি নিলে তো যেতেই পারি। আগে ছিল দাদু বাড়ি, এখন তো শ্বশুর বাড়ি, যেতে তো হবেই। তবে কিছুদিন ওয়েট করতে হবে, পারবে তো? খুব পারবো। তারপর সাফিকা দিন গুনতে শুরু করলো যে কবে বাড়ি যাবে। সাফিকার অপেক্ষার প্রহর শেষ হয়েছে। কয়েক মাস পর ও নিজের গ্রামে ফিরবে। তমালের অফিসে কিছুদিনের ছুটি হয়েছে পুজোর, আর এই ছুটিটাকে ও কাজে লাগাতে চায়। সাফিকা কাল থেকে ব্যাগ গোছানো শুরু করেছে, আর সকাল থেকে বারবার শুধু ঘড়ি দেখছে যে কখন বের হবে। তমালের মায়ের মনটা কিছুটা খারাপ। উনি ভেবেছিলেন যে তমাল হয়তো সাফিকাকে মেনে নিতে পারবে না, কিন্তু এখন দুজনকে একসাথে দেখে কিছুটা মন খারাপ হলেও নিজের ছেলের হাসি মুখ দেখে সব ভুলে গেছেন। উনি তো এটাই চেয়েছিলেন যে তমাল খুশি থাকুক। সাফিকার সাথে যদি তমাল খুশি থাকে তাতে ক্ষতি কি? সাফিকা ভেবেছিল যে তমালের মা গোমরা মুখে ওদের বিদায় দেবে, কিন্তু বের হওয়ার একটু আগে তমালের মা সাফিকাকে ডেকে পাঠালো। তারপর সাফিকার হাত দুটি ধরে বলতে লাগলো, সাফিকা, তুই আমাকে ক্ষমা করে দিস। নিজের চাচি হয়েও তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুই আমার কত খেয়াল রেখেছিস। আমার পরিবারের জন্য তোর মতো মেয়েই ঠিক। আমার সংসার পরিবার সব কি সুন্দর করে গুছিয়ে ফেলেছিস এই কয়দিনে। আমি আসলে তমালের বিষণ্ণতাকে মেনে নিতে পারছিলাম না। আমি ওর জন্যই তোকে দেখতে পারতাম না। আমি বুঝতে পারিনি যে একটা ভালো বউ হলে ভালোবাসা দিয়ে সে সব কিছু জয় করে নিতে পারে। এখন আমার তুষারের জন্য এমন লক্ষ্মী একটা মেয়ে পেলেই হবে। এটুকু বলতেই উনি কান্না করে দিলেন। সাফিকা ওর শাশুড়ির হাতে হাত রেখে বলতে লাগলো, চাচি, আপনার জায়গায় অন্য কেউ হলেও হয়তো একই কাজ করতো। সব মায়েরাই চায় যে তাদের সন্তান সুখে থাকুক, আপনিও তাই চেয়েছিলেন। এতে দোষের কিছু নেই। আর এই কয়েকদিনে জমিয়ে রাখা কথাগুলো না হয় আমরা সারা জীবন ধরে চালিয়ে যাব। এখনও চাচি মা বলবি না? আমার তো এখন দুইটা মেয়ে, তোরই আর তুই। আর এই গয়নাগুলো রাখ, এগুলো তমালের বউয়ের জন্য গড়িয়ে রেখেছিলাম, এতদিন দেইনি, তবে আজ সময় এসেছে এগুলো তার প্রকৃত হকদারের কাছে পৌঁছানোর। সাফিকা ওর শাশুড়ির হাত থেকে গয়নাগুলো নিতে নিতে বলল, এগুলোর কি দরকার ছিল? আপনাদের ভালোবাসাই আমার কাছে যথেষ্ট। একটা মেয়ের কাছে তার পরিবারের ভালোবাসার চাইতে বড় আর কি বা হতে পারে মা?
সাফিকার মুখে মা ডাক শুনে উনি সাফিকাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন। তারপর বলেন, আমার ছেলেটাকে ওখানে দেখে শুনে রাখিস মা, মায়ের মন বুঝিসই তো। আপনারাও চলেন, অনেকদিন যান না, ভালো লাগবে সবাই একসাথে গেলে। তমালের মা মিষ্টি একটা হাসি দিয়ে বললেন, বিয়ের পর তমাল প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে, সেখানে আমরা সবাই কি করে যাই? এইবার তোরা ঘুরে আয়, এরপর আমরা সবাই একসাথে যাব। সাফিকা ভীষণ খুশি যে ওর চাচি আবার ওকে আগের মতো ভালোবাসা শুরু করে দিয়েছে। তোরি এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে সবটা শুনছিল, এবার এসে নিজের মায়ের গলা জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার মা দেখছি বৌমাকে পেয়ে নিজের মেয়েকে এবার বলে যাবে। সাবিকা আপু, সরি ভাবি, তুমি তো দেখছি জাদু জানো, কয়দিনে আমাদের পরিবারের রং পাল্টিয়ে দিয়েছো। তমালের মা নিজের মেয়ের নাক ধরে বলতে লাগলো, ওর থেকে তো শিখতে হবে কি করে সংসার করতে হয়। তোরি নিজের নাক থেকে মায়ের হাত সরিয়ে দিয়ে বলল, মা, তোমার এই বাচ্চা মেয়েটাকে আগে বড় হতে দাও, তারপর না হয় সংসার করা শিখিও। আর কত বড় হতে চাস? তুষারের জন্য একটা টুকটুকে বউ এনেই তোর বিদায়ের ব্যবস্থা করব, তাহলেই আমি নিশ্চিত। তারপর তোরি সাফিকাকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া তোমাকে ডাকছে, কি যেন খুঁজে পাচ্ছি না। তারপর সাফিকা ওখান থেকে চলে গেল। সবার থেকে বিদায় নিয়ে সাফিকা আর তমাল বের হয়ে গেল। পুরো ট্রেনে সাফিকা তমালের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে। তমাল এই কয়দিনে সাফিকাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছে। আসলে সাফিকার মতো মেয়েকে ভালো না বেসে কোথায় যাবে। স্টেশনে পৌঁছানোর আগে সাফিকার ঘুম ভেঙে গেল। স্টেশন থেকে নেমে ওরা একটা রিক্সা নিল। তারপর সাফিকাদের বাড়ির সামনে যেতেই দেখতে পেল যে সানিয়া গেটের বাইরে ওদের জন্য অপেক্ষা করছে। সাফিকাকে দেখে ছুটে গেল। সাফিকাও রিক্সা থেকে নেমে সানিয়াকে জড়িয়ে ধরল। তমাল রিক্সা ভাড়া দেওয়া বাদ দিয়ে নীরব দর্শকের মতো দুই বোনকে দেখতে লাগলো। সানিয়া ওর মাকে জোরে জোরে ডাকতে লাগলো। ওর ডাক শুনে শুধু ওর মা নয়, আশেপাশের অনেকেই জমা হলো। এতদিন পর সাফিকাকে দেখে সবাই অনেক খুশি। তমালকে যেন কারো চোখেই পড়ছে না। তমাল রিক্সা ভাড়া মিটিয়ে ব্যাগগুলো নিতে যাবে, তখন সাফিকার বাবা এসে একটা ছেলেকে ইশারা করতেই ব্যাগ নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। সাফিকার বাবা সবাইকে উদ্দেশ্য করে বলল, এই যে আমার সাফিকার বর, তোমরা তো পাগল হয়ে গিয়েছিলে ওকে দেখার জন্য, এইবার দেখো। সাফিকার বাবার কথা শুনে সানিয়া আর সাফিকা সহ সবাই ওই দিকেই তাকালো। সাফিকার পাশের বাড়ির এক চাচি বলে উঠল, এ তো তোমাদেরই ছেলে, একে আর নতুন করে দেখার কি আছে? তারপর আস্তে আস্তে সাফিকাদের বাড়ির সামনে থেকে ভিড় কমতে লাগলো। সাফিকা অনেকদিন পর নিজের রুম পেয়ে ভীষণ খুশি। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। তমাল ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে দেখে যে সাফিকা শুয়ে আছে। তমাল বিছানায় বসে বলল, নিজের বাড়ি এসে আমাকে দেখছি ভুলেই গেছো, আমার কথা কি মনে আছে? তমালের কথা শুনে সাফিকা বিছানা থেকে উঠে পড়ল। এতক্ষণ তমালের কথা ওর আসলে মনে ছিল না। এবার তমালের দিকে তাকিয়ে বলল, আপনাকে কি করে ভুলতে পারি বলুন? এরকম জলজ্যান্ত একজন মানুষ সামনে থাকতে তাকে ভুলে যাব? তমাল সাফিকার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমার তো তাই মনে হচ্ছে। আপনার মনে হলেই হলো। আমাদের গ্রামে এসেছেন, আজ আমি আপনাকে সারা গ্রাম ঘুরে দেখাবো। আজ কি তুমি ক্লান্ত হয়ে যাওনি? আর এমনভাবে বলছো যেন এই গ্রামে আমি প্রথম আসলাম। নিজের বাড়িতে আসতে কেউ ক্লান্ত হয়? আমার তো এক্ষুনি ছুটে যেতে ইচ্ছে করছে। যাবেন? নিজের গ্রাম হলেও আপনি এখনো এর কিছুই চেনেন বলে মনে হয় না। তা অবশ্য ঠিক। আর এখন যাবে? মাত্র আসলাম। তমাল কথা বলতেই সানিয়া ওদের রুমে ঢুকে পড়ল। সাফিকা আর তমাল পাশাপাশি শুয়ে আছে দেখে সানিয়া মুখ ঘুরিয়ে নিয়ে বলল, সরি, আমি নক না করেই রুমে ঢুকে পড়েছি, আসলে মা ডাকছে খাওয়ার জন্য। তমাল আর সাফিকা উঠে বসলো। তারপর তমাল বলল, মুখ ঘোরাতে হবে না, ভেতরে আসো, বসো। সানিয়া চলে যেতে যেতে বলল, এখন বসবো না, তাড়াতাড়ি আসুন, ক্ষুধা লাগেনি আপনাদের? খাওয়া দাওয়ার পর সাফিকা সানিয়ার সাথে গ্রাম দেখতে বেরিয়ে পড়ল। তমাল অনেক ক্লান্ত ছিল, তাই শুয়ে পড়ল। সন্ধ্যা হয়ে গেছে, তবুও সাফিকাদের ফেরার নাম নেই। তাই তমাল ওদের খুঁজতে বেরিয়ে পড়ল। কিন্তু ও গ্রামে তেমন কিছু চেনে না, কোথায় বা ওদের খুঁজবে। সানিয়া আর সাফিকা বাড়ি ফিরে আসলেও যে ওদের খুঁজতে বেরিয়েছে সেই তমালের আর খোঁজ নেই। ফোনটাও রেখে গিয়েছে। সন্ধ্যা কেটে রাত হয়ে যাচ্ছে, তবুও তমালের ফেরার নাম নেই। সাফিকা ভীষণ চিন্তায় পড়ে গেল। এদিকে তমালের মা ফোন দিচ্ছে বারবার। সাফিকা কি বলবে বুঝতে পারছে না। সবাই খুব চিন্তা করছে। সাফিকার বাবা লোক পাঠিয়েছে তমালকে খোঁজার জন্য, নিজেও খুঁজতে বেরিয়েছে। রাত কিছুটা গভীর হয়ে গেছে। সাফিকার কান্নাগুলোকে চেপে রেখে তমালের ফেরার অপেক্ষায় আছে। এমন সময় সাফিকার বাবা তমালকে নিয়ে আসলো। তমালের মাথায় কেউ একজন লাঠি দিয়ে আঘাত করেছে পেছন থেকে। সে একজন আর কেউ নয়, চেয়ারম্যানের ছেলে রিমন। তার মানে ও বিদেশে যায়নি। সবাইকে মিথ্যা বলেছিল যেন সাফিকা গ্রামে আসে।
তমালকে আরও মারত, কিন্তু ভাগ্যক্রমে সেখানে সাফিকার এক চাচা পৌঁছে যায় আর তাকে দেখে রিমনরা চলে যায়, কারণ ও চাচার সাথে আরও কিছু লোকজন ছিল। ওনারা একটা কাজ থেকে ফিরছিলেন। তারপর ওনারাই তমালকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। তমালের ব্যান্ডেজ করা শেষ হলে ওনারা সাফিকার বাবাকে খবর দেয় আর বাড়ি নিয়ে আসে। তারপর তমালের মাথায় ব্যান্ডেজ দেখে সাফিকা ছুটে যায় ওর কাছে। তারপর কান্না করতে করতে বলে, আপনি একা কেন বের হয়েছিলেন? কালকে আমরা ফিরে যাব, আর আপনাকে এখানে আসতে দিব না। তমাল রুমে গিয়ে সাফিকাকে শান্ত করে বলল, আরে কিছুই হয়নি, আমি ঠিক আছি এখন। তুমি চিন্তা করবে বলে তোমাকে জানাতে বারণ করেছিলাম হাসপাতালে গিয়ে কান্নাকাটি শুরু করতে। আর ওই রিমনের ভয়ে তোমাকে ফিরে যেতে হবে না। আমি পুলিশে খবর দিয়েছি, ওরা ওর ব্যবস্থা করবে। আমরা যে কয়দিন আছি ও আর আমাদের বিরক্ত করতে পারবে না। আর বাসায় এই কথা জানানোর প্রয়োজন নেই, মা অযথা চিন্তা করবে। সাফিকা তমালের মাথাটা ঘুরে ফিরে দেখছিল। তমাল একটানে সাফিকাকে নিজের বুকে টেনে নিয়ে বলল, তুমি পাশে থাকলে সব ছোটোখাটো আঘাতে আমার কিছুই হবে না। তুমি তো আছোই সেবা করার জন্য। বউয়ের সেবা পেলে আমি সুস্থ হয়ে যাব। সাফিকা তমালকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর কখনো এমনটা করবেন না। নিজের খেয়াল রাখতে পারেন না? আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে? মাকে কি জবাব দিতাম? আচ্ছা, এখন তো আমি ঠিক আছি নাকি? এবার কান্না থামাও আর একটু হাসো। এই অবস্থায় কেউ হাসতে পারে? তুমি হাসো। তারপর সাফিকা ওর মনে থাকা সব শঙ্কাগুলো তমালকে জানায়। তমালকে না পাওয়ায় ও কিসের কিসের ভয় পাচ্ছিল, সেগুলো শুনে তমাল হাসতে থাকে। পরদিন দুপুরের মধ্যে তমালের মা, বাবা, তরি, তুষার সবাই এসে হাজির হয়। তমালের মা তমালকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তমাল মানা করলেও সাফিকার বাবা ওর বাবাকে সবটা জানিয়ে দিয়েছে। সাফিকা ভয়ে ছিল যে তমালের মা হয়তো ওকে আবার কথা শোনাবে, কিন্তু তার কিছুই হলো না। বরং তিনি সাফিকাকে জানালো যে এখানে আর ওকে আসতে দেবে না। আবার যদি কোনো বিপদ হয়, সাফিকা বা তমাল কাউকে আর এখানে বেশি আসতে দেবে না। সাফিকার পরিবারই ওখানে গিয়ে ওদেরকে দেখে আসবে। এক জায়গায় দেখা হলেই চলবে। তমাল সবাইকে বোঝানোর চেষ্টা করলো যে রিমন আর ওদের বিরক্ত করবে না, কিন্তু ওর কথা কেউ মানতে নারাজ। তমালের মা পরদিনই ওদের সবাইকে নিয়ে ফিরে গেল। সাফিকা তমালের কথা চিন্তা করে আর থাকতে চাইল না। ও চায় না যে ওর জন্য তমালের আর কোনো ক্ষতি হোক। সাফিকা আজও মনে করে যে রিমনই খোঁজ নিয়ে ওর বিয়ে ভেঙেছিল। তমাল হয়তো সত্যিটা কখনো ওকে জানাবে না। আসলে সব সত্যি সবাই না জানলেও হয়তো চলে, কিছু সত্য না জানাই ভালো। 3 বছর পর আজ তুষারের বিয়ে। পারিবারিকভাবেই ওর বিয়েটা হচ্ছে। সাফিকা ও 1.5 বছরের বাচ্চাকে তমালের মায়ের কাছে দিয়ে বলল, মা, আপনার নাতনির দায়িত্ব কিছুক্ষণের জন্য আপনাকেই দিয়ে দিলাম। আমি কিন্তু তুষার ভাইয়ার বিয়েতে বরযাত্রী যাব। তমালের মা নিজের নাতনিকে কোলে নিতে নিতে বললেন, আমার নাতনি তো আমার কাছেই থাকে সারাদিন, আজ আবার নতুন কি? তুমি কিছু সময় কেন, পুরো দিন থাকলেও আমার নাতনি তোমাকে খুঁজবে না? এখনকার বাচ্চাদের কি আর মা লাগে নাকি? চিন্তা করো না। কিন্তু তখনই তমাল এসে নিজের মেয়েটাকে মায়ের কোল থেকে নিয়ে সাফিকার করে দিয়ে বলল, মেয়ে রেখে গিয়ে সবাইকে এটা বোঝাতে চাও নাকি যে তুমি এখনো সিঙ্গেল? আমার মেয়েটাকে কোল থেকেও একটু নামাবে না? মেয়ে না থাকলে তোমাকে দেখে বোঝার উপায় আছে যে তুমি বিবাহিত, আবার তোমার একটা মেয়েও আছে। বলে তমা সাফিকাকে টেনে নিয়ে গেল। সাফিকা করুণ চোখের শাশুড়ির দিকে তাকাতে ও শাশুড়ি মিটিমিটি হাসতে লাগলো। ওদের যাওয়া দেখতে লাগলো আর ভাবতে লাগলো যে তুষারের বউটা যেন সাফিকার মতোই হয়। ওনার পরিবারের সুখগুলো যেন সারা জীবন এভাবেই বজায় থাকে।